আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মুমিনুল হক মুবিন, আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর ইনস্ট্রাক্টর। আমাদের প্রতিষ্ঠানের নাম স্কিল গুরু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। ফোন নাম্বার, ইমেল। আজকে তারিখ কত? 17 জানুয়ারি 2026। আজকে আমাদের কয় নাম্বার ক্লাস হচ্ছে? 12 নাম্বার ক্লাস। আচ্ছা, আজকে ক্লাস শুরু করার আগে আমরা আগামী দিনের ক্লাসগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার কি কি? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়? স্ট্র্যাটেজি কি ভুলে গেছেন? হ্যাঁ, পরিকল্পনা, কৌশল। ডিজিটাল মার্কেটিং করার সময় আমাদের যেসব জিনিসের পর যেসব জিনিস মাথায় রেখে আমরা যেসব পরিবর্তন বা কাজগুলো করব, বা কোনটার পরে কি করব, বা কোন কাজটা করব, কার জন্য করব, বা কিসের জন্য করব, বা কিভাবে করব, সবকিছুরই কি একটা পরিকল্পনা থাকে, কৌশল থাকে। এই কৌশলগুলোই হচ্ছে স্ট্র্যাটেজি। এসইও কি? এটি কেন গুরুত্বপূর্ণ? ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ উপরে আনা। ডিজিটাল মার্কেটিং এর সফটওয়্যার কি? বলেন। সফটওয়্যারের উদাহরণ বলিনি তো, সফটওয়্যারটা কি? যদি বলে ডিজিটাল মার্কেটিং এর সফটওয়্যার কি? হ্যাঁ, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ সম্পূর্ণ করি বা ডিজিটাল মার্কেটিং করা হয়, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সফটওয়্যার। উদাহরণস্বরূপ গুড। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য কি? সোশ্যাল সাইটগুলোতে মার্কেটিং বা প্রচার করা। ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়? এই প্রশ্নটা আরেকবার রিপিট আসছে, উপরে দেওয়া ছিল। যাই হোক, এসইও কি? সব রিপিট হয়েছে। হোক, প্রশ্ন 5টা ছিল, তার মধ্যে 9টা হয়ে গেছে, 4টা রিপিট হয়েছে, কপি হয়তো ডবল পড়ে গেছে। আচ্ছা, আগামী দিন সম্পর্কে তো বুঝতে পারলাম। আজকের দিনটা একটু জানি। টুডের আউটকাম। আজকের ক্লাস শেষে স্টুডেন্টরা কি শিখবে বা কি করতে সক্ষম হবে? ডিজিটাল মার্কেটিং এর পরিমাপ ও বিশ্লেষণ ব্যাখ্যা, সংজ্ঞায়িত ও ব্যাখ্যা করতে পারবে। ডিজিটাল মার্কেটিং এর ইন আর আউটস, সুবিধা, সীমাবদ্ধতা, ঝুঁকি, সুযোগ শনাক্ত ও ব্যাখ্যা করতে সক্ষম হবে। ডিজিটাল মার্কেটিং যে আপনি করবেন, এর কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে, সীমাবদ্ধতাও আছে, ঝুঁকিও আছে, আবার কি বিভিন্ন রকমের সুযোগ আছে, তাই না? এই সব কিছু আমরা আজকের ক্লাস থেকে জানবো। আজকের যে আমরা ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে অকুপেশনাল সেক্টর আছে না আমাদের সিএস, তার মধ্যে যাতে এলিমেন্টস, কয় নাম্বার? 2 নাম্বার, এলিমেন্টস অফ কম্পিটেন্সি। এই এলিমেন্টস অফ কম্পিটেন্সির 2 নাম্বার যে স্ট্র্যাটেজি যেটা আছে, এটারই আবার পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে। পারফরম্যান্স ক্রাইটেরিয়া হচ্ছে 4টা। এই 4টা সম্পর্কে আজকে আমরা জানবো। এখানে কি দেয়া আছে? এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এই যে 2 নাম্বার, এটারই পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে 4টা। এই 4টা টপিক সম্পর্কে আজকে আমরা জানবো। কথা কি বুঝতে পারছেন? ক্লাস নিতে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কি? ডেস্কটপ, ল্যাপটপ, প্রজেক্টর, হোয়াইট বোর্ড, কিবোর্ড, মাউস, সিএস, সিভিএলএম আর পেন, পেপার। আচ্ছা, একটা কথা, আপনারা কি এখানে সবাই কি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ঢুকে আছেন? কেউ কি মিস আছে? কয়জন মিস আছে? 2 জন। আপনি? ওকে। মেসেঞ্জারে করবেন না? না, আমি মেসেঞ্জার চালাবো না। মেসেঞ্জার চালাবে আমাদের পরিচালক, সেটা ওটার মধ্যে আপনারা থাকবেন। কিন্তু হোয়াটসঅ্যাপের গ্রুপে এই জন্য দরকার, আমার যতগুলো ফাইল দেওয়ার কথা সেটা আমি হোয়াটসঅ্যাপে দিতে পারবো, সহজে আপনারা পেয়ে যাবেন। কিন্তু ওই মেসেঞ্জারে দিলে হয় কি, অনেক সময় ওই ফাইলটা ডাউনলোড দিতে পারেন না, বা লিঙ্ক অনেক সময় কাজ করতে চায় না, মেসেঞ্জারে একটু সমস্যা হয়। আচ্ছা, পিপিই আমাদের সুরক্ষার জন্য যা যা দরকার ভবিষ্যতে বলেছি,
এগুলো রিপিট করার দরকার নাই। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? পড়াশোনার ভিতরে আমাদের প্রথম যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া ছিল সেটা কি ছিল? ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি আর কিতে আছে প্রেডিক্টেড, মানে ওই যে কি বলে বুঝিয়ে দেওয়া বা হচ্ছে কাকে বলে একটা ইয়ে থাকে না, সংজ্ঞায়িত করা, এরকম সিস্টেম। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি বলতে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম ও টুলস ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্য পূরণের পরিকল্পনাকে বোঝায়। মানে ওই যে আপনাদের আজকে প্রশ্ন করা হয়েছিল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি কি? ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম বা টুলস ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্য পূরণের পরিকল্পনাকে বোঝায়। মূল কথা কি? পরিকল্পনা। বাস্তবায়ন এখনো করেননি। স্ট্র্যাটেজি মানে কৌশল বা পরিকল্পনা, যেটা আপনি চিন্তা ভাবনা করছেন আমি এলে করব। আচ্ছা, এর মধ্যে রয়েছে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, পিপিসি, অ্যাডভার্টাইজিং এন্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা কিন্তু আগের দিনও কিন্তু এই টপিকটা ছিল, সেম টপিকটা আজকে আবার আলোচনা করতেছি। কেন? এই এলিমেন্টসে আছে, এর জন্য আমরা বলি না যে একটা কথা এরা আবার পাবেন, কারণ এই টপিকগুলো আবার ভবিষ্যতে কোনো না কোনো সেক্টরে আবার আছে, যার কারণে আমরা আবার ওই জিনিসগুলো আবার রিপিট করব। আচ্ছা, এর মাধ্যমে আমরা করব। তারপরে কি বলেছে? প্রতিটি স্ট্র্যাটেজির উদ্দেশ্য ভিন্ন। যেমন এসইও ও কন্টেন্ট মার্কেটিং, এটা কি দীর্ঘমেয়াদে অর্গানিক ট্রাফিক বাড়ায়। মানে এসইও করবেন, এটা কিন্তু এক চান্সে উপরে আসতে পারবেন না, ধীরে ধীরে আপনাকে উপরে আসতে হবে। আবার কন্টেন্ট মার্কেটিং, আপনি একটা কন্টেন্টের উপর ভিডিও ছাড়লেন বা কন্টেন্ট পোস্ট করলেন, সাথে সাথে যে আপনি রাতারাতি ভাইরাল হবেন তা না। আপনাকে কি করতে হবে? কন্টিনিউয়াসলি টাইমলি ওই কন্টেন্ট গুলোর উপরে ভিডিও ছাড়তে হবে। এক সময় না এক সময় ইনশাআল্লাহ উপরে আসবেন বা ফেমাস হয়ে যাবেন। আর একবার যখন ফেমাস হয়ে যাবেন তখন অটোমেটিক ভিউ রিচ বেড়ে যাবে। ফেমাস হয়ে গেলে আর সমস্যা হয় না। অনেকে কিন্তু ওই ফেমাস হলে এমনি জানে যে এরপর থেকে আপনি অনেক তথ্য পাবো, ফলো দিয়ে রাখে, বা আপনার ওখানে দেখে যদি কেউ ভিউ করে তারপরেও আপনার কি হবে? আচ্ছা, ভিউ এরপর থেকে বাড়বে। কারণ কি, যখন আপনি পোস্ট করবেন আর ওখানে ডাইরেক্ট নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশন না আসলেও অটোমেটিক ওই পোস্টটা চলে আসবে, ভিজিবল হয়। তারপরে কি আছে? সোশ্যাল মিডিয়া বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওই যে সবাই ফেসবুক চালায়, হ্যাঁ, এতে হয় কি ওই যে সবাই আপনার ব্র্যান্ড সম্পর্কে ভালোভাবে জানতে পারলো, কি পোস্ট আছে ওখানে যে পোস্টগুলো সব চেক করে নিল, আপনার সম্পর্কে ব্র্যান্ড সম্পর্কে অনেকগুলো ধারণা বা তথ্যগুলো দেখে নিতে পারলো। কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা কি রকম? এটা হচ্ছে ওই যে বিভিন্ন সেলিব্রিটি ব্যক্তিদের দিয়ে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আমরা কি করলাম? হচ্ছে প্রচার প্রচারণা চালালাম, যাতে এটা আমি দুইভাবে করতে পারি। আমার পোস্ট থেকে আমি তাকে একটা কন্টেন্ট তৈরি করে দিলাম, বা তার কোনো সাইট আছে সেই সাইটে আমার মানে পোস্টগুলোকে মানে সে প্রকাশ করলো। এতে হয় কি, ওর যে জনপ্রিয় ব্যক্তিগুলো আছে, মানে জনপ্রিয়তা আছে, ওর যে হচ্ছে কি অডিয়েন্স, হ্যাঁ, তারা আমার এই পণ্য সম্পর্কে জানতে পারবে এবং তাদের মধ্যে যাদের ইচ্ছা আছে তারা কি করবে? কিনবে বা নিবে। তারপরে কি আছে? ইমেল মার্কেটিং ও পিপিসি দ্রুত লিড ও বিক্রয় অর্জনে সহযোগিতা করে। ইমেল মার্কেটিং এবং পিপিসি, এটা লিড জিনিসটা কি? আপনি সাথে আমি যোগাযোগ করার মাধ্যম বা আপনাকে শনাক্ত করা বা আপনাকে বোঝার একটা মাধ্যম, এটাই হচ্ছে লিড। এখন লিড থাকলে কি, আপনার যদি আমার ধরা হচ্ছে আমার কোনো কারণে ব্লাড গ্রুপ লাগতেছে ও পজিটিভ, এখানে প্রত্যেকটা ব্যক্তিরই ব্লাড গ্রুপও জানি প্লাস কি নাম্বার দেওয়া আছে, তাহলে ধরেন আমার ও পজিটিভ ব্লাড লাগবে, আমি কি করব? ও পজিটিভ যেসব ব্যক্তি আছে তাদেরকে আমি শনাক্ত করে ফোন দিয়ে বের করে নিতে পারবো না? এটা কেন পারতেছি? কারণ সবার আমার নাম মানে এ ব্লাড গ্রুপ এটা প্লাস ওর ফোন নাম্বারটা আমার আছে, বিধায় আমি সহজে কিন্তু তাকে খুঁজে বের করতে পারতেছি। ঠিক তেমনি এই যে লিড, ইমেল মার্কেটিং আর পিপিসি, এখানে হয় কি, কারা আমার এই মানে সাইটে
মানে আসছে, লগ ইন করছে, তাদের ইমেল অ্যাড্রেসগুলো আমাদের কাছে কি থেকে যায়। এর আগেও ও কোনো একটা কিছু অর্ডার করেছে, এর ফলেও কি ওর ইমেল অ্যাড্রেসটা আমার থেকে যায়, বা আমার এই টপিকটা বা আমার এই পণ্যটা ওর ভালো লাগছে, ও এই সম্পর্কে জানার জন্য কি করছে, ও আর সম্পর্কে ইমেল, ফোন, মানে নাম এগুলো দিয়ে গেছে। যার ফলে হয় কি, বুঝতে পারতেছে এটার প্রতি আগ্রহী আছে। এতে আমাদের কি লিড হচ্ছে না? যখন আমার এই পণ্যটা বিক্রি করতে মন যাবে, এদের ইমেলগুলোকে সিলেক্ট করে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিলাম, মানে অফার সিস্টেম, যে অফার 70% অফার। এখন কিন্তু বিভিন্ন শোরুমে 70% 60% অফার চলতেছে। জানেন কেন? বলতে পারেন? শেষের দিকে। আচ্ছা, এদিকে ওদের লস হচ্ছে? আগে লাভ করে নিচ্ছে বলতে কি, ওরা অলরেডি যেটা দিয়ে কেনা, এখন বর্তমানে সেটা থেকে একটু লাভ করে আপনাকে বিক্রি করতেছে। আর যেটা দিয়ে বিক্রি করছে তার মানে বাকি এই 70% এতদিন ওরা লাভ করে খাচ্ছিল। কারণ যেটাতে যেটা কেনা তার থেকে নিচে কখনোই বিক্রি করবে না। আর আপনারা এই পণ্যগুলোর দাম এত কম যে কেন দিতে পারতেছে, একটু না ঢাকায় বিভিন্ন আছে, বাজার আছে, ওই বাজারগুলোতে দেখবেন এই পণ্যর দাম, মানে এই কাপড়গুলোর দাম এত কম যে মনে হবে যে আমি যদি এক গজ কাপড় যদি কিনি তার থেকে বেশি টাকা লেগেছে। ওখানে এরকম জায়গা আছে যে 80-90 টাকা 100 টাকাতে আপনি বোরকা পেয়ে যাচ্ছেন, আছে কিন্তু বিভিন্ন জায়গায় আছে। এখন ওই বোরকা কেনার জন্য যে কাপড়টা লাগে, হ্যাঁ, ওই কাপড়ও যদি বহর হিসেবে যদি কিনতে চান, গজ বাই কিনতে চান, তাতে কিন্তু বেশি লাগে, লাগে না? এখন ওরা কিভাবে দিচ্ছে? কারণ ওরা কি ফ্যাক্টরি থেকে আসতেছে, ওদের তো মনে করেন কোয়ান্টিটি থাকে একরকম, চাহিদা পূরণ করা লাগে একরকম, বেশি ওরা কি এক্সট্রা করে রাখে। বুঝতে পারছেন? ধরেন আপনার এটা আমাদের বিজনেস যারা করে তারা খুব ভালোভাবে জানে, আমার অর্ডার দিচ্ছে কয়টা? 1000। আমি যদি 1000টাই তৈরি করি তাহলে কিন্তু আমি অর্ডার পূরণ করতে পারবো না। তার পিছনে কারণ কোনো জিনিসপত্র দেখবে নষ্ট হয়েছে, আবার কোনো জিনিসপত্রের মধ্যে ডিফেক্ট বাড়াবে। কোম্পানি যাই আমার থেকে কিনে নিচ্ছে, ও কি ডিফেক্ট জিনিস বা নষ্ট জিনিস নিবে? ও কিন্তু ওগুলো রিজেক্ট করবে। এখন আমার কাছে চাইতে দিচ্ছে 1000, আমি যদি 1200 তৈরি করি তাহলে কি সমস্যা থাকলে থাক, তাহলে সমস্যা ছেলে বাতিল করলো, 1000টা ও তো নিয়ে নিবে। এইভাবে করে ওরা কি বেশি পণ্য তৈরি করে। ওই দিকে তোর ল্যাপটপ সব চলে আসলো, এগুলোকে দিয়ে দাও, ছেড়ে দাও, দরকার নেই। এগুলোর মধ্যে দেখবেন অনেক সময় অনেকগুলো খুঁত থাকে। এই যে কম দামে বিক্রি করতেছে না, এটার মধ্যে খুঁত আছে, এই জন্য এটাও কম দামে বিক্রি করতেছে। এখন অনেকে দেখবেন সেলাইয়ের মধ্যে কোথাও কোনো কাটা নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, কিন্তু যারা ওদের কোয়ালিটি কন্ট্রোলার, হ্যাঁ, তারা আপনি কোয়ালিটি কন্ট্রোল করছিলেন না, ইনারা বলতে পারবে এই সেলাইটা উপর দিক থেকে আসছে না নিচ দিক থেকে উপরে গেছে, আপনি তো বলতে পারবেন। তারপরে এটা বলতে পারবেন এটা উপরে সেলাই না নিচে সেলাই, মানে সেলাইয়ের যে এটা আছে না, ওখানে একটা রুলস বলাই আছে এইভাবে করা লাগে, কিন্তু সে উল্টা ভাবে করছে। আপনার কাছে মনে হচ্ছে না টান দিচ্ছে, খুল দিচ্ছে না, সব তো ঠিকঠাক আছে, কিন্তু ওই যে ও সেলাইটা এখান থেকে না আসে উপর দিক থেকে আসছে, বা সেলাইটা করা লাগতো মনে করেন এটা উপরে ফেলে আপনার সেলাই করা লাগতো, ও কি করছে উল্টা করে সেলাই করছে। হ্যাঁ, সেলাই হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু ওই যে মানদণ্ড চাইছিল সেটাও পূরণ করেনি। বা এখানে দেখবেন এটা ঝুল আর এটা ঝুল ম্যাচ করেনি, এই কারণে কিন্তু অনেকগুলো রিজেক্ট হয়ে যায়। এইভাবে ওরা ইয়ে করতেছে। যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছি, আচ্ছা, লিড এখানে কি করতেছে, আমার হচ্ছে ইমেল গুলো দিয়ে আমার সাথে কি যোগাযোগ করতেছে না। এগুলো কিন্তু মার্কেটিং এর পলিসি। আপনারা যখন কোনো জায়গায় কোনো টপিকের উপর অর্ডার নেবেন, যেমন দেখেন এখন আপনারা কি করতেছেন, ডিজিটাল মার্কেটিং শিখতেছেন না, আর ডিজিটাল মার্কেটিং করার সময় আপনাদের মাথায় রাখতে হবে মানুষকে কিভাবে আকর্ষণীয় করে আপনার পণ্যটা বিক্রি করতে পারেন। সামনে কি আসতেছে, 14 ফেব্রুয়ারি। এখন যারা এই যে ভালোবাসা প্রমাণ দিতে চায় তারা কিন্তু তার কাছের মানুষদের কিন্তু বিভিন্ন রকমের গিফট দেওয়া পছন্দ করে। এখন আপনারা যদি চান যে না আমার হচ্ছে পণ্য বিক্রি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কনসেপ্ট কি নিতে পারেন যে ইউনিক কোনো কিছু যেটা একটা ছেলে একটা মেয়েকে দিতে পারবে বা একটা মেয়ে একটা ছেলেকে দিতে পারবে। বুঝতে পারছেন? এরকম কোনো একটা আইটেম যদি বের করে নিয়ে আপনারা যদি ওটার মার্কেটিং করা শুরু করে দেন, 100% আপনার 100% না 70% থেকে 80% আপনারা সাকসেসফুল হবে। পণ্যটা যদি ইউনিক হয় এবং মূল্যটা যদি সাশ্রয়ী হয়, 100% মানুষ ওটা আকর্ষিত হবে, যারা গিফট দিতে চায়।
সবাই না, এখন যার এসবের প্রতি একদম অনীহা চলে আসছে 2-3 বা 4 আছে, তাই তো এটার দিকে দেখেও ইয়ে করবে না। কিন্তু যার মানে গার্লফ্রেন্ড আছে, যার বয়ফ্রেন্ড আছে, সে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আর যদি মনে করেন ইউনিক, কেন বললাম ইউনিক, এই জন্য বললাম ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনাদের সর্বদাই ইউনিক চিন্তা ভাবনা করতে হবে। ওই লোকাল ওয়াইজ কাজ করলে আপনার কম্পিটিশন কি বেশি থাকবে, আর যখনই আপনি ইউনিক কোনো কিছু নিয়ে আসবেন তখন হবে কি মার্কেটের মধ্যে কিছু নাই। এখন এটার মার্কেট ভ্যালু অনেক বেশি। যেমন আজ কিছু কিছু আমি কন্টেন্টের মধ্যে দেখলাম অনেকে একটা কান টুপির মতন ইয়ে হচ্ছে, টিপ মারলে এই কানে এখানে উপরের দিকে উঠে, তাই না? এটা এখন মার্কেট প্রাইস কি চলতেছে, আমার ভাগ্যজনে নিতে চাইছিলাম, সেখানে 1200-1500 টাকা নিতে যাচ্ছে, 1000 নিচে নামবেই না। হ্যাঁ, কিন্তু আদৌ কি এটা তৈরি করতে 300 বা 400 টাকার উপরে ব্যবহার হয়েছে? পাওয়া যাচ্ছে 120 টাকাতে পাওয়া যাচ্ছে চায়নার প্রাইস, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে এটা ওই যে নতুন ইউনিক চলে আসছে, এখন ইউজ মানে সেই দাম নিচ্ছে, কিন্তু এটা 6 মাস পর বা পরের সিজনে, মানে পরের সিজনে যে শীতে আসবে তখন কিন্তু এরকম দাম থাকবে না। ওই যে অনেকে একটা বেলুন দেখছেন, এরকম লাইট দেওয়া ছিল, ভিতরে একটা বেলুন থাকে, এবার সে লাইট ইয়ে করে, ওটা আমরা ফার্স্ট টাইমে কিনছিলাম কত, 350 দিয়ে। মানে ছোট বাচ্চা কি দেখছে, আমি কান্না করতেছে, কি করবেন, দেয়া লাগলো। এখন ওটা কিন্তু ওই সময় তখন হচ্ছে ভাইরাল প্রোডাক্ট ছিল, এখন কিন্তু ওটা কিন্তু 100 টাকা 70-80 টাকা দিয়ে আমরা পাচ্ছি, বুঝতে পারছেন? ওই সময়টা ঠিক তেমনই আপনারা যদি কোনো একটা ইউনিক আইটেম নিয়ে আসেন, হতে পারে ওটার কস্ট আপনার কম পড়তেছে, কিন্তু ওটা কিন্তু আপনি ভালো দামে ভালো লাভে বিক্রি করতে পারবেন, কারণ কি পণ্যটা ইউনিক, মানুষকে আপনি আকর্ষণ করে নিতে পারবেন। এইরকম কোনো কিছু ইউনিক আইটেম গুলো নিতে পারেন। তাই বলে আপনারা এটা করেন না, আপনি যদি এটা বিভিন্ন অনলাইন সাইটে যদি চেক করেন, অনেক সুন্দর সুন্দর গিফট আছে, অনেকে কিন্তু গিফট শপ চালায়। আমার আগের যে ব্যাচ ছিল ওদের মধ্যে 2-3 জন আছে যারা গিফট শপ চালায়। তারা যে নিজেরা তৈরি করে, তারা নিজেরা কিছু জিনিস তৈরি করে, যেটা হচ্ছে যে চকলেট দিয়ে যে ডিজাইন গুলো করা লাগে না, কি গিফট শপ চালাও না? আমাদের মধ্যে আগের ব্যাচে কয়েকজন ছিল তারা গিফট শপ চালাতো। তারা করতো কি, চকলেটের যেটা মানে এমনি বক্স চকলেট লাগে দিয়ে দিয়ে, আটা দিয়ে দিয়ে বা ছবি দিয়ে দিয়ে যেটা করা লাগে, তারা নিজেরাই করতো। আর বাদ বাকি যা কিছু আছে মানে গেঞ্জি বানানো, কাপ বানানো, হ্যাঁ অন্যান্য যেসব আইটেম আছে, এগুলো বিভিন্ন দোকানের সাথে কন্ট্যাক্ট করে রাখে, বানিয়ে নিয়ে খালি তাকে পার্সেল দিয়ে দিত। আচ্ছা, এতে আমাদের কি হয়, আমরা লিড নিলে আমাদের কি হবে, বিক্রয় বৃদ্ধি হবে না। এসবের সাথে আমরা কিন্তু কনসেপ্ট থেকে অনেক সময় বের হয়ে যাচ্ছি, কিন্তু ক্ষতি হচ্ছে মনে হয় না। হ্যাঁ, আমরা তো আর আমাদের ডিজিটাল মার্কেটিং এর বাইরে চলে যাইনি। আচ্ছা, সঠিক টার্গেট অডিয়েন্স, বাজেট এবং লক্ষ্য অনুযায়ী উপযুক্ত ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নির্বাচন ও বাস্তবায়ন করলে ব্যবসার অনলাইন উপস্থিতি ও সফলতা বৃদ্ধি পায়। এতে কি হবে, আমার অনলাইনে যে আমার যে হচ্ছে স্ট্র্যাটেজি আছে, আমার মানে বিক্রি করা বা অন্যান্য মানে হচ্ছে কাস্টমার তৈরি করা, সবকিছু আমি কি করতে পারবো, এটার মাধ্যমে বৃদ্ধি করতে পারবো। মানে আমার যে হচ্ছে চাহিদা ছিল যে বা লক্ষ্য ছিল যে আমি এতগুলো প্রোডাক্ট বিক্রি করব বা এই পরিমাণে হচ্ছে পণ্য বা এর পরিমাণ লাভ করব, সবকিছু আমরা এটা কি অনলাইন। আপনার লাস্টের ব্যক্তি হাসতেছেন, কোনো কিছু হয়েছে বলেন বলেন না, কোন সমস্যা নেই, আমরা সবাই হাসি। না না, কারণটা বলেন, শুনি, আমরা সবাই শুনি। হ্যাঁ, পার্সোনাল কথাও বেশ ইম্পর্টেন্ট পার্সন না হলে কেউ কারোর সাথে শেয়ার করে না। ওয়াও, এর পাশে যখন সাবধানে থাকে, ওরা কিন্তু বেশ ইম্পর্টেন্ট পার্সন। আচ্ছা, সঠিক টার্গেট অডিয়েন্স, বাজেট ও লক্ষ্য অনুযায়ী উপযুক্ত ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নির্বাচন
মানে আমাদের যে টার্গেট অডিয়েন্স, তারপর আমাদের যে বাজেট, সবকিছুর লক্ষ্য ঠিক রেখে ওই হিসেবে আমাদের কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি সেটা আমাদের ঠিক করতে হবে। আচ্ছা, এবং সেটাকে আমাদের কি করতে হবে, বাস্তবায়ন করে অনলাইনে উপস্থিতি এবং সাফল্য বৃদ্ধি পায়। এসব যদি আমরা করি তাহলে কি হবে, আমাদের যে অনলাইনে যে মার্কেটিং বা অনলাইন যে প্ল্যাটফর্মে আমাদের উপস্থিতি প্লাস সাফল্য বৃদ্ধি পাবে। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এর নিয়ে কারো কোনো সমস্যা আছে? আগামী দিনেও কিন্তু এই টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ওই লেখাই সেম। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর পরিমাপ এবং বিশ্লেষণ বলতে ডিজিটাল মার্কেটিং এর প্রচারাভিযান কি? হ্যাঁ, প্রচার অভিযান, ওটাকে প্রচারাভিযান বলছে। ওই যে পুলিশেরা হচ্ছে যেরকম বিভিন্ন রকমের অভিযান চালায় না, সেনাবাহিনীরা অভিযান চালায় না, মাদক, তারপরে আর কি কি থাকতে পারে। আচ্ছা, এই অভিযান কি, ব্ল্যাক কি যেন বললেন, ব্ল্যাক মানে ঠিক আছে, কালকে কি জানেন, কালকে নাকি পরশুদিন 9টা ব্যাংক বন্ধ করে দিয়েছে, নিউজ পাইছেন? কেন? আপনার অফলাইনে থাকার পিছনে কারণটা কি? আপনি তো একটা কাস্টমার হতে পারলেন না। আপনি যদি অনলাইনে থাকতেন, বিভিন্ন মানুষ প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনাকে হচ্ছে দেখাতো যে এই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, আপনি তো একটা কাস্টমার হারালো অনেকে। রেকর্ড আছে না স্যার, অনেক কথা বলতাম। আচ্ছা, এতে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর কৌশল, চ্যানেল এবং কৌশলগুলি কার্যকারিতা মূল্যায়ন করা হয়, যাতে ব্যবসায়িক লক্ষ্যের উপর তাদের প্রভাব বোঝা যায়। তারপরে হচ্ছে ভবিষ্যতে মার্কেটিং প্রচেষ্টার জন্য অবগত সিদ্ধান্ত নেওয়া যায়। ওই সেম কাজগুলোই হয়। আপনারা হচ্ছে ওই যে ডিজিটাল মার্কেটিং করতেছে, কৌশলগুলো বুঝতে পারে, কোথায় কি সমস্যা সেগুলো ধরতে পারে, প্লাস ওর ভবিষ্যতে কি করলে আরো উন্নতি আসতে পারে সবকিছু ও কি বুঝতে পারে। কারণ কি, ও এখানে কি করতেছে, ওই যে পরিমাণ করতেছে যে আমি এটা করছি, এটাতে আমি বেশি লাভবান হয়েছি, ওটা করছিলাম কিন্তু ওটাতে আমি বেশি লাভবান হতে পারিনি। সে তার স্ট্র্যাটেজি গুলো সময়ের সাথে আমরা কি পরিবর্তন করি না? আচ্ছা আচ্ছা, এই যে আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং এর কাজ যখন করব, এই কাজ করার সময় আমাদের এই নিচে যেসব অপশনগুলো আছে, এই অপশনগুলোর উপর আমাদের একটু নির্ভর হতে হয়। না, অনেকে আছে বুঝছেন, এসবের উপর নির্ভর হয় না, কারণ তাদের আইডিয়াটা ইউনিক। যখন আপনি ইউনিক আইডিয়ার উপর কাজ করবেন, তখন এগুলোর অনেক কিছুই আপনার কোনো কাজে আসবে না, কারণ ওই সম্পর্কে কোনো ডিটেলসই দিতে পারবে না, টপিকটাইও পাবে না। এখানে কিছু কিছু জিনিস পাবে, ওই যে এপি টেস্ট, এগুলো কি করবে, দেখাবে যে হচ্ছে এটার কোনো কপিরাইট আছে কিনা, বা হচ্ছে এটা নিয়ে কেউ কন্টেন্ট এর আগে করছে কিনা, বা এটা নিয়ে কোনো লিগাল ইস্যু আছে কিনা, বিভিন্ন রকমের ইস্যু আছে কিনা, এগুলো কিন্তু টেস্ট করে দেয় না। এপি টেস্টে আর কোনো কাজ আছে নাকি? কি কি কাজ আছে? বাহ, ভালো। ডিলেট, সেটার উপর আমরা যেটা আছে সেটাতে আমরা অপটিমাইজ করে পরিবর্তন করার চেষ্টা করব, কিন্তু হচ্ছে ডিলিট করে দিলে আসলে কি ওই প্রোডাক্টটা তাহলে তো বিক্রি হবে না, তাহলে ওটা আপনার প্রোডাক্টটা থেকে গেল না।
কিন্তু যেটা আপনি তৈরি করছেন সেটা আপনি হতে পারে অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে বাদ দিয়ে দিলেন, কিন্তু ওটা তো আপনি সেল আসতেছে না, আপনি তো ওটাও দেখতে হবে। তাহলে কি ওটাকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন, দেখে কি রেখে দিবেন? হ্যাঁ, এখন একটা কাজ করতে পারেন যে ধরেন একটা পণ্য আপনি বিক্রি করছিলেন যেটার মূল্য কত 500 টাকা, সেখানে এটার মূল্য কত 100 টাকা, আপনি দিয়ে দিলেন 700 টাকা, 700 টাকার অফার, এটা কিনলে এটা ফ্রি। কি করবেন? আর পণ্য বিক্রি হচ্ছে না, আমার ফ্রি দিতে হবে, বাট হ্যাঁ এই এখন কিন্তু বিভিন্ন জায়গায় অফার দিচ্ছে 70%, 60%, কারণ শীতটা চলে যাচ্ছে, এখন ওই পণ্য ওরা কি রাখবে না, স্টক করে রাখবে না, কারণ পরে শীত পর্যন্ত স্টক করে রাখলে যদি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, দুইটা কাজ হয়ে আছে, কিন্তু না ওরা অলরেডি হচ্ছে ওদের মূল ইচ্ছে মানে বিষয়টা হচ্ছে কি, ওরা কিন্তু এই শীতের মধ্যে অনেক বিক্রি করছে, ওদের কাছে কি টাকা আছে না, ওদের মূল ইয়ে হচ্ছে ঈদের যে পণ্য, এই পণ্যগুলো ডিসপ্লেতে আনবে, আর যখন ওটাতে ডিসপ্লেতে আনবে এই পণ্যগুলো আবার স্টকে পাঠাতে হবে। অত স্টক করার থেকে যদি এখানে যদি শর্ট টাইমের মধ্যে যদি সেল হয়ে যায়, তাহলে ওদের কি মানে চলতি সম্পদ মানে কারেন্সি টাকা আসবে, ফলে হবে কি ওই ঈদের আরো নতুন নতুন আইটেম বাড়াতে পারবে, ইয়ে করতে পারবে, তারপরে কোনো বিজনেস করার সময় আমাদের কিন্তু টাকা লাগে, হ্যাঁ ক্যাশ পাবে। বিজনেস পারি না, সব কিছুতে লস আইটেম, আপনাদের এসব বিষয়ে আমি লস আইটেম, ডিজিটাল মার্কেটিং কিছু পারি না। ম্যাট্রিক্স এন্ড কেপিএস, কেপিআইএস কি পারফরম্যান্স ইন্ডিকেটর। আচ্ছা, নির্দিষ্ট মার্কেট নির্দিষ্ট মার্কেটিং এর উদ্দেশ্যর সাথে সামঞ্জস্যপূর্ণ মূল কর্মক্ষমতা সূচক পারফরম্যান্স কি ইন্ডিকেটর সংজ্ঞায়িত বা ট্র্যাক করা। আচ্ছা, এই আপনারা দুইজনকে দিয়ে দিতে আসলেন, হ্যাঁ আচ্ছা, অলরেডি 1 ঘন্টা না, এখানে কান ধরে কোনো কিছু নাই, আপনারা সবাই সিনিয়র, হ্যাঁ আপনাদের বলে বোঝাতে হবে, আর না বুঝতে পারলে আমি এটা বলতে পারি যে আমি আপনার সাথে চলা সম্ভব না, আপনি আসতে পারেন। আপনি কি বগুড়ার লোকাল? এই সাত মাথার হচ্ছে মাঝখানে কি হচ্ছে, কোনো বাসা টাসা হয়েছে নাকি? আচ্ছা, কেপিআই কি করে এখানে আসলে কি, নির্দিষ্ট মার্কেটিং এর উদ্দেশ্যের জন্য সামঞ্জস্যপূর্ণ মূল কর্মক্ষমতা সূচক, মানে এখানে আপনি যে কাজ করলেন, ধরেন ডিজিটাল মার্কেটিং এ কোনো কাজ করেছেন, হ্যাঁ সেটা কতটা পারফর্ম করেছে সেটা আমরা ইন্ডিকেট করি কি দিয়ে, সেটা হচ্ছে এই কেপিআই, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমার যে ডিজিটাল মার্কেটিং এ যে কাজটা করলাম এটা কতটা পারফরম্যান্স দেখাইলো। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পারফরম্যান্স আমাদের দেখা উচিত, যদি দেখি যে ওটার পারফরম্যান্স কি খারাপ, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওটাকে এই ক্ষেত্রে আমি বলবো যে ডিলিট করা উচিত, যেটা পারফরম্যান্স খারাপ হলে বাদ দেওয়া উচিত, যেটুকু আছে কোনোভাবে ওই ফ্রিতে হলেও দিয়ে দেন। ওই যে আমাদের কথা হচ্ছে স্টুডেন্ট যেটা বলবে সেটাই ভুল, এক সময় ওটা ঠিক, আরেক সময় আমরা বলবো ওটাই ভুল, কারণ ফার্স্ট টাইমে আপনি বলছেন তার মানে ওটা ভুল হয়েছে, তারপর আমি বলছি তার মানে ওটা ঠিক আছে, তাই না? হ্যাঁ, এটা হওয়া উচিত। আপনাদের সর্বদাই আত্মনির্ভরশীল হতে হবে, আপনি যখন জানেন এটা ঠিক, অতএব যা কিছু হয়ে যায় ওটা ঠিকই বলতে হবে,
মানে অনেক সময় চাপের ফলে আপনাদের এটা এই জন্য শেখানো হয়, কারণ কি অ্যাসেসমেন্টের দিনে আপনাদের জানেন এটা দিয়ে এটা হয়, তারপর অ্যাসেসমেন্ট, হ্যাঁ আপনি এতদিন এটা শিখছেন, এটা দিয়ে তো এটা হয় না, কে শিখেছে এসব? এসব বললে আপনারা দেখেছেন ঘাবড়ে গেলেন যে তাহলে মানে এটা দিয়ে হয় না, অন্য কিছুতে হয়, অন্য একটা টপিক বলে, তখন কি স্যার মনে করবে যে আপনি হ্যাঁ জানেন না, এই জন্যই তো ভুলভাল বা একজন থেকে শুনে এসে করতেছেন। আর যখন দেখবেন যে আপনি ওই বিষয়ে কাজ করছেন, তখন না স্যার আমি এটা বিষয়ে কাজ করছি, এটাতে হয় স্যার হয়, তখন স্যার বুঝতে পারবে যে না সত্যি আপনি সক্ষম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। এই ম্যাট্রিক্স গুলোর মধ্যে ওয়েবসাইটের ট্রাফিক, রূপান্তর হার, ক্লিক থ্রু রেট, CTR, এটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। ক্লিক থ্রু রেট দ্বারা এখানে বোঝায় আসলে কি কতজন ক্লিক করেছে, কতক্ষণ ছিল, হ্যাঁ এই অবস্থান। আসলে ধরেন আপনারা কি করেছেন, কোনো একটা পেজটাকে অ্যাড ক্যাম্পেইনে দিয়েছেন, হতে পারে সেখানে কতজন মানুষ দেখছে, হাজার হাজার মানুষ দেখছে, হাজার হাজার মানুষ দেখছে ঠিকই, কিন্তু কেউ ক্লিক করেনি। ওটা জোর করে দেখান না, 30 সেকেন্ড 20 সেকেন্ড জোর করে দেখছে, কিন্তু কেউ ক্লিক করেনি, তাহলে কি হলো? যারা ক্লিক করছে তারাই কি আপনার কি অডিয়েন্স বা আপনার গ্রাহক হতে পারে। এ আসলে ওগুলো আপনাদের জানিয়ে দিবে যে এরা ক্লিক করছে, দেখছে অনেকজন, কিন্তু এরা কি করছে, ক্লিক করছে ওখানে, তার মানে কি ওরা ওটার প্রতি আকৃষ্ট হয়েছে, আকর্ষণ ফিল করেছে, তাই না? আচ্ছা, প্রতি অধিগ্রহণে খরচ, CPA, কস্ট পার অ্যাকশন হবে কি বেন? আমাকে তো সেটাই দিল। আচ্ছা কস্ট পার, আচ্ছা এটা চেক করে নিব নি, নেক্সট দিন টপিকটা মনে করে দিন। এটা আসলে কি করতেছে, হ্যাঁ সার্চ দেন তো একটু। আমাদের চ্যাট জিপিটি বা জিমিনি আছে, এই 100 ধরুন কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন কনফিডেন্স, এটা বলে তো অ্যাকশন তাহলে সিনোনিম ইউজ করা। আচ্ছা যাই হোক না, বিষয়টা হতে পারে কস্ট পার অ্যাকশন, ঠিক আছে, কিন্তু আদানটা শেষ হোক, দুইটাই হয়
ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার এখানে কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুয়েশন যাই হোক, অ্যাকুইজিশন যাই হোক, দুইটা কি আপনাদের সেম কাজই করে, বুঝতে পারছেন? এখন হতে পারে আপনারা যে ফরম্যাটে শিখছেন সেখানে অ্যাকশন দেওয়া আছে, আমি যে ফরম্যাটে মানে যেটা দেখে আপনাদের জানার চেষ্টা করেছি সেখানে এটা দেওয়া আছে। হোক, আপনারা চাইলে অ্যাকশন ইউজ করলেও কোনো সমস্যা না। আর তার থেকেও বড় কথা, এখানে আপনাদের যদি না ফুল ফর্ম চাই তার আগ পর্যন্ত এটা কোনো কাজেরই না। জাস্ট আপনাদের কি হবে, সিপিএ এর কাজটা কি বা এটা কি কাজে লাগে, এটা মূলত ওই যে আমাদের যে ক্লিক করেছে বা আমি যে পারফর্ম করেছি, হ্যাঁ, যেটা আমার লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে যেটাই হোক, এর জন্য আমার যদি ক্লিক হয়েছে, ক্লিকের পরে আমি কতটা কস্ট ব্যয় করেছি, মানে আমার মানে হচ্ছে আমি যে হচ্ছে অ্যাড চালাইছি বা ইয়ে করেছি, এতে আমার ধরেন আমি কার উপর আমি এই কলমটা বিক্রি করব, হ্যাঁ, এটার উপর আমি অ্যাড চালাইছি, এটার প্রতি অ্যাড চালানোর ফলে আমার কত টাকা ব্যয় হয়েছে ওই ক্লিকের প্রতি, হ্যাঁ, এগুলো আমাকে কি জানায়। তারপরে কি আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটা কি বিনিয়োগের উপর রিটার্ন, মানে আমি বিনিয়োগ করেছি, হ্যাঁ, আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট যাই হোক, এটা কি করে, আমি যে পরিমাণ বিনিয়োগ করেছি তার উপর আমি কতটুকু রিটার্ন পাইলাম, এটা কি আমাদের সত্যি দরকার আছে না? কারণ এটা ছাড়া তো আমাদের এই বিজনেসে আসাই ঠিক না, কারণ আমার যদি রিটার্নই যদি ঠিকভাবে না আসে, হ্যাঁ, প্রজেক্ট লস্ট। এখানে আমি যত টাকা ইনভেস্ট করেছি তার মধ্যে থেকে আমার কতটুকু টাকা উঠেছে বা কতটুকু বেশি উঠেছে সবকিছুই আমাকে কিন্তু ইয়ে করতে হবে। দেখা যাচ্ছে আমি ইনভেস্ট করছি 10,000 টাকা, এখন আমার যদি 8,000 টাকা উঠে তাহলে আমার লস প্রজেক্ট না? কিন্তু মূলত আমাদের কিন্তু 8,000 টাকা উঠে না, উঠবে কিন্তু 20-25,000 টাকা, কারণ আমি যা খরচ করছি তাই যদি তুলতে না পারি তাহলে তো বিজনেসে ঢোকাই আমার ঠিক হয়নি বা ওটা আমি চুজ করাই ঠিক হয়নি। এই জন্য আমাদের কৌশলগুলো ঠিক রাখতে হয়। আমরা কিন্তু এটার উপর ওই মানুষের চাহিদা কিরকম আছে বা অন্যজন কিরকম বিক্রি করছে এসবের ভিত্তি করে কিন্তু আমরা এটা করি। দেখেন, সাপোজ আপনারা ফুচকা খেতে যায় না, ধরেন আপনি আপনার এলাকার মধ্যে ফুচকার দোকান দিলেন, আচ্ছা যাই হোক, না আমি অপশন বললাম হচ্ছে মানে ওটা আপনার নাই ভালো লাগতে পারে, না না, মূলত আমি ফুচকা চটপটির থেকে আইসক্রিম বেশি পছন্দ করি, ওইটা বানানো আইসক্রিম যেটা, সেটা আরো মানে এখনো শীতের দিন চলতেছে, তারপরও সপ্তাহের মধ্যে 3 দিন আমি খাইতে যাই না, জলশীতলায় আমাকে সপ্তাহে 3 দিন ওই আইসক্রিম আমি খেতে যাবই, ভালোই লাগে। যাই হচ্ছে 7:30 8টা এই সময়, না না রাত, ওই সময় আমি যাই যে আইসক্রিম খাই। আচ্ছা যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। আচ্ছা, আইসক্রিম খাই, আইসক্রিমের সাথে অতটা ইয়ে না কাজ করে, এটা ফুচকার সাথে খুব ভালো কাজ করে, ফুচকাতেই থাকি। সেটা হচ্ছে আপনি আপনার এলাকার সামনে যদি ফুচকা বেচেন, ওখানে বেশি বিজনেস হবে না সাত মাথার এখানে এসে যদি ফুচকা বেচেন সেখানে বেশি ভালো বিজনেস হবে? কারণ কি, হ্যাঁ, এখানে গ্যাদারিং আছে, ইয়ে আছে, আবার অনেক মানুষের কিন্তু কনসেপ্টে চলে আসে বিভিন্ন রকমের ফাস্টফুড আইটেম আমরা এখানে পেয়ে যাব, কিন্তু আপনার ওই এলাকার মধ্যে আপনি যখন এটা করবেন তখন কিন্তু ওটা কি মানে বুঝবেই না যে এখানে ফুচকার দোকান আছে, তাই না? ঠিক তেমনি এই ইনভেস্টমেন্ট যখন করবেন, আদৌ এই পণ্যটা মানুষ নিবে কি না বা এটা মানুষের চাহিদা আছে কি না এসব আপনাকে বুঝতে হবে না। যদিও এখানে আপনার মানুষের চাহিদা বা চিন্তাধারাকে আপনাকে বুঝে নিয়ে ইনভেস্টটা করতে হয়। আপনি যদি আপনার ওই যে এলাকার মধ্যে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার বিজনেস ওইভাবে হবে না, কিন্তু আপনি যদি এই সাত মাথার এখানে যদি বিজনেস করার জন্য যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার মানে রিটার্ন হবে। কারণ কি, এখানে কি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে,
মানুষ কিন্তু জানে যে এখানে ফাস্টফুড জাতীয় খাবার আছে। এখন বিষয়টা এরকম হতে পারে যে আমি তো নতুন, সবাই তো ওই কাস্টমার সাজানোই থাকে যে এখানে এখানে, কিন্তু সত্যি কথা বলতে নতুন হলেও এখানে একটা তাও বিজনেস হবে। তার পিছনে কারণ এটা এমন একটা জাঁকজমক জায়গা, এখানে অনেক মানুষ আসে খাইতে, সিট পায় না, যেখানে ফাঁকা পায় সেখানে বসে যায়। কিছু কিছু মানুষ আছে এটা আছে নতুন আসছে, শখের বসে আসছে, তারা কি আপনার কাছে আসবে না? তখন ওটা আপনি কি নতুন কাস্টমার হয়ে যাবে। এসব জায়গায় কিন্তু আপনি যদি বিজনেস শুরু করেন অবশ্যই বাড়াতে পারবেন। আবার আপনাদের বিভিন্ন কলেজ বা ইয়ের সামনে দেখেন ওই যে পোড়া রুটি চা ছিলই না, এখন কি জনপ্রিয় হয়ে গেছে। তারপর সাবগ্রামে ওই দেখে ডিম মাখা অনেকটা জনপ্রিয় হয়ে গেছে। পোর্টেবল, কিন্তু এটা মজার আছে, কিন্তু এটাতে আবার একটা অসুবিধা হয় ওই যে কখন তাকে পাওয়া যাবে এটা অনেকে জানে না। আচ্ছা, আরো অনেক কিছু কি অন্তর্ভুক্ত থাকে। তারপরে কি আছে? ডাটা কালেকশন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইমেল প্রচার, সার্চ ইঞ্জিন মার্কেটিং, গুগল। আচ্ছা, সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে এসইএম, তারপর ডিসপ্লে, বিজ্ঞাপনের মতো বিভিন্ন ডিজিটাল মার্কেটিং চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করা। ডাটা কালেকশন, ওই যে আমরা লিড নিই না, এটাই হচ্ছে সেই ডাটা কালেকশন। আমরা এসব কিভাবে নিই বা কোন কোন প্ল্যাটফর্ম থেকে আমরা এটা গ্রহণ করি? ওয়েবসাইটে যদি পেজ দিই তাহলে কি পেজে থাকলে ওই পেজটা পূরণ করে আমাকে কি করতে হবে, পেজ বলতে কি ফর্ম দিলে ওই ফর্মটা পূরণ করে ওই সাইটটা ঢুকতে পারবে বা দেখতে পারবেন। এখনো কিন্তু অনেকগুলো সাইট আছে যেখানে আপনাকে ফেসবুকের মধ্যেও আছে, ওখানে যদি আপনি লগ ইন করতে চান বা ওদের তথ্য নিতে চান, ওর ভিতরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাম্বার বা ইয়ে দিতে হয়, ইনফরমেশন দিতে হয়। এইভাবে ওরা কি করে আমাদের সম্পর্কে ডাটাগুলো কালেক্ট করে এবং ওইভাবে ওরা কি করে আবার হচ্ছে আমাদের ওদের যে পণ্যগুলো আছে প্রচারণার সময় আমাদেরকে তথ্য পাঠিয়ে দিয়ে বিজ্ঞাপন চালায়। ও সবই তো আগের কনসেপ্টগুলোই আছে, নতুন কি পাচ্ছি। এই তথ্যগুলি অ্যানালিটিক্স, তারপর মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম অথবা কাস্টম ট্র্যাকিং সমাধানের মতো সরঞ্জাম ব্যবহার করে সংগ্রহ করা যেতে পারে। তার মানে আসলে এখানে এই যে নিচে বেশ কিছু হচ্ছে প্ল্যাটফর্মের কথা বলছে, হ্যাঁ, এসব ব্যবহার করে আমরা কি করতে পারবো? ডাটা কালেকশন করতে পারবো। এখানে ধরেন হচ্ছে কাস্টমার ট্র্যাকিং বা মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম, এসব সাইটগুলোকে ব্যবহার করে আমরা কি করতে পারবো? বিভিন্ন ব্যক্তি বা কাস্টমারের ডাটাগুলোকে আমি কালেক্ট করতে পারবো। আচ্ছা, তারপরে কি আছে? ডাটা অ্যানালাইজিং। ডাটা অ্যানালাইজিং এটা কি? বা অ্যানালাইজ, আমি তো অ্যানালাইজই বলি। আচ্ছা, সংগৃহীত তথ্য পরীক্ষা করে দেখা যায় যে ডিজিটাল মার্কেটিং প্রচেষ্টার কার্যকারিতা সম্পর্কে আরো গভীর ধারণা প্রদানকারী নির্দেশন প্রবণতা এবং অন্তর্দৃষ্টি শনাক্ত করা সম্ভব। এই বিশ্লেষণে দর্শকদের জনসংখ্যা, ভৌগোলিক আচরণ অথবা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের উপর ভিত্তি করে তথ্য ভাগ করা ও অন্তর্ভুক্ত থাকতে পারে। ওই ডাটা অ্যানালাইজ সম্পর্কে এর আগেও আমরা আলোচনা করেছিলাম। এর কাজ কি? যে আমার এই পোস্ট বা আমার এই কন্টেন্টের উপর কোন মানুষ, কিরকম মানুষ দেখতেছে, কোথাকার মানুষ দেখতেছে, কি
গভীরভাবে, কিন্তু ওরা তো এটাই করে দেখাচ্ছে। কোন ব্যক্তি কোথাকার ব্যক্তি দেখতেছে, কোন বিষয়ের ব্যক্তিগুলো দেখতেছে, তারপর লোকেশন, কোন এলাকার ব্যক্তিরা দেখতেছে, ইন্ডিয়া দেখতেছে। যেমন আমার ইউটিউবে আমি যেসব ভিডিও চাই ওখানে আমি দেখতে পারি যে আমরা ওখানে 3টা দেশই দেখাই। এক হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, আর হচ্ছে ইউকে নাকি এর মধ্যে একটা দেখাই। এছাড়া আর কোনো দেখায় না, অন্য কোনো দেশ দেখায় না, 3টা দেশের মধ্যেই। না আরো দেশ আছে না, পাকিস্তান নাই? যাই হোক, এই কয়টা দেশ অনেক সময় দেখে। তো এখন ওটা আমি কিন্তু ওখানে দেখতে পাচ্ছি। তারপর আমাকে কিন্তু ওটাও দেখায় যে হচ্ছে কত থেকে কত বয়সের মানুষ দেখছে বা কতক্ষণ ধরে দেখছে। হ্যাঁ, এগুলো আমরা কি করতে পারি? অ্যানালাইজ করতে পারি। তাহলে আমাদের কি মানে কারা আমার গ্রাহক হতে পারে বা কারা আমার ইয়া হতে পারে, এগুলো কিন্তু আমরা কি করতে পারবো? শনাক্ত করতে পারবো বা চিহ্নিত করতে পারবো। এই প্রত্যেকটা কথাগুলো ওই দিন শেষে আমার একই লাগে। মানে এই কিছু কিছু টপিক বুঝছেন, আমার কাছে মনে হচ্ছে খালি ওটাই 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 ওটাই। হ্যাঁ, আচ্ছা, অ্যাট্রিবিউশন মডেলিং। আচ্ছা, বিপণন, বিপণনটা কি? বিক্রি। হ্যাঁ, মার্কেটিং মানে বিপণন। আচ্ছা, বিপণন লক্ষ্য অর্জনের দিকে গ্রাহক যাত্রায় বিভিন্ন বিপণন চ্যানেল বা স্পষ্ট বিন্দুগুলির অবদান নির্ধারণ করা। মানে এখানে আমাদের যেসব প্ল্যাটফর্মগুলো আছে সেটা আমি সুনির্দিষ্ট করতে পারবো। যদি আমি ওই যে গ্রাহকের যে আমি চাহিদা নিলাম, হ্যাঁ, এখানে আমি এটা ইউজ করতে পারবো যে এটা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি বিক্রি হচ্ছে, না হচ্ছে ইউটিউবের মাধ্যমে বিক্রি হচ্ছে, না হচ্ছে পেজের কারণে বিক্রি হচ্ছে। আচ্ছা, আরো দেখি যাই কি বলছে। অ্যাট্রিবিউশন মডেলগুলি ক্রেডিট বরাদ্দ করতে এবং রূপান্তর এবং বিক্রয়ের উপর বিভিন্ন ডিজিটাল বিপণন কার্যকলাপের প্রভাব পরিমাপ করতে সাহায্য করে। এ আমাদের কি করতেছে? বিভিন্ন ডিজিটাল যে সাইটগুলো আছে তাদের প্রভাবগুলো, যার মাধ্যমে আমার কি হচ্ছে, বিক্রি হচ্ছে, সেগুলোর পরিমাণ হ্যাঁ আমাকে জানতে বা বুঝতে সাহায্য করতেছে। এটা সম্পর্কে কেউ কিছু বুঝলেন? এর কাজটাই হচ্ছে আমার যে ডিজিটাল মার্কেটিং আমি করতেছি এটার পরিমাপ বা কোনটাতে করে আমার প্রভাব বেশি পড়তেছে সেটা আমরা হ্যাঁ এই প্রভাবগুলো আমরা বুঝতে পারতেছি। তারপর এবি টেস্টিং, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, ইমেল, বিভিন্ন লাইন বা বিজ্ঞাপন সৃজনশীলতার মতো ডিজিটাল বিজ্ঞাপন সম্পদের বিভিন্ন সংস্করণের তুলনা করার জন্য পরীক্ষা পরিচালনা করা। ওই যে আপনি যেটা বলছিলেন ঠিকই বলছিলেন, হ্যাঁ আপনার সর্বদা ঠিকই, যে এখানে কি করে সৃজনশীলতা তুলনা কিন্তু আমি এটা সেই জন্যই করি যে আমি কি কপিরাইট ক্লেম খাবো নাকি? হ্যাঁ না, আমি এর একেবারে অনেকগুলো হচ্ছে ভিডিও ছেড়েছিলাম যেখানে গান অ্যাড করছিলাম, ওই মিউজিক, হ্যাঁ মিউজিকের কারণে আমি অনেকগুলোতে কপিরাইট ইস্যু। এমনি বলতেছি আমার বারবার এই জন্য তো ডাইরেক্ট বক বক বলে ছাড়তেছি। আগে তো আমি ওই যে কার চালাতাম ওই কারের ভিডিওগুলো ছাড়তাম, তারপরে হচ্ছে মানে বিভিন্ন কোথাও ঘুরতে গেছি সেই ঘোরা ছবিগুলোকে মানে আমার ইউটিউবে চালানোর মূল লক্ষ্যই ছিল কি আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, আমার ছবিগুলো দরকার, ওই ছবিগুলোকে সব কটাকে আমি সিরিয়াল বাই একসাথে লাগিয়ে দিতাম, একদম এইচডি কোয়ালিটি করে ছেড়ে দিতাম। কারণ কি ভবিষ্যতে আমার ওই ছবিটা দরকার, তাহলে আমি কি করবো ওই ভিডিওটা চালু করব, ওখানে স্পোজ করে রেখে দিয়ে স্ক্রিনশট মেরে ওই ছবিটা আমি নিয়ে নিতে পারবো, বুঝতে? কারণ আমার কি অনেকগুলো ছবি। তারপরে যে বিভিন্ন রকমের একটু কন্টেন্ট তৈরি করলাম, ট্রেনিং করলাম,
কার চালাতাম, কারের মধ্যে কোনটা কিভাবে ঠিক করতে হয় এগুলো নিয়ে ভিডিও ছাড়লাম, তারপর গাড়ি চালালাম সেগুলোর ভিডিও ছাড়লাম। ছাড়ানোর পরে একটু না দেখলাম যে না ভালোই কাজে দিচ্ছে। তারপর থেকে যখন আমি কম্পিউটার অপারেশনের ট্রেনিং করাতাম, তারপর দেখতাম স্টুডেন্টরা একই জিনিস অনেকজন বুঝতে পারতো না বা একই জিনিস বারবার রিপিট করা লাগতো। তখন আমি করলাম কি, অনলাইনে ক্লাসও নিতাম, প্লাস ওটা আবার রেকর্ড মারতাম, মেরে ওরে ছেড়ে দিতাম। অবশ্য ওরা বলতো যে স্যার আমি ক্লাস করতে পারি না, এটা একটু রেকর্ড করে, আমি রেকর্ড করে দেখাবো কিভাবে। তখন ভাবলাম যে না, যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে তো ওখানে দিয়ে দিই। তারপরে দেখলাম যে না, কম্পিউটার অপারেশনে ভালোই রেসপন্স পাইছি। তারপর আবার ঠিক করলাম যে যেহেতু কম্পিউটার অপারেশন চলতেছে তাহলে তো আরো চালানো যাবে। এখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ে চলে আসছি, তখন আবার ডিজিটাল মার্কেটিং চাচ্ছি। এরপর আবার দেখি আবার কোথাও যদি ল্যাপটপ মারি। গ্রাফিক্স করছি, গ্রাফিক্সের সমস্যা হবে না, গ্রাফিক্স করা আছে, গ্রাফিক্সও করা আছে, ইউআই ইউএক্স করা আছে, এটা নিয়েও ধারণা আছে, এটা নিয়েও আমি করাতে পারবো, এটা সমস্যা না। কেন করতেছি? না আমি তো করতেছি, এই মাসে আমার পরীক্ষা হবে। সম্ভব না, কারণ আমি আপনাদের এই পাওয়ার পয়েন্ট সাজাতে যে আমার ডেটটা 2টা বেজে যায়। হ্যাঁ, এটার পরে আমার অনলাইন ক্লাস থাকে, তারপর আমার আবার ক্লাস করা লাগে, বিভিন্ন কাজ করতে যে আমার। জবগুলো দেখছেন? আছে কি? একটা দুটো দিন তো। আচ্ছা আরিফ ভাই, এটা কি নওগাঁটি ডিসি? না, নওগাঁটি ডিসি যে হচ্ছে ট্রেনার আরিফ ভাই, তার মানে তাকে আমি খুব ভালোভাবে চিনি। হয়েছে হয়েছে, বুঝতে পারছি। নেন, কার আর কাদের অনেক তফাৎ আছে, থাক আমরা মেনে নিছি সব। আচ্ছা, এবি টেস্ট সবচেয়ে কার্যকরী উপাদানগুলি শনাক্ত করে এবং ভালো ফলাফলের জন্য প্রচারণাগুলিকে অপটিমাইজ করতে সাহায্য করে। এ আমাদের বিভিন্ন রকমের কি আছে, কার্যকরী উপাদানগুলো শনাক্ত করে দিবে এবং আমাদের যে ভুল বা কি কি সমস্যা সম্মুখীন হলাম, কেন এটা পিছিয়ে পড়লো, ওটা কেন আগে থাকলো, হ্যাঁ, এগুলো আমাদের কি করবে, মানে শনাক্ত করে দিবে, যার ফলে কি হবে, আমাদের পরে ভবিষ্যতে আমরা অপটিমাইজ করে ওটাকে ডেভেলপ করে নিতে পারবো। আমার রিসেন্ট যে 4টা ভিডিও ছেড়েছি ওখানে আপনাদের কোনো রেসপন্স নাই, কিন্তু আগের ভিডিওগুলোতে রেসপন্স আছে। তার পিছনে কারণ কিন্তু এটাই যে আমি ওই ভিডিওটাকে ছেড়েছি, আর নাম কি দিয়েছি, ডিজিটাল মার্কেটিং না, ওই যে ভিডিও আপলোড দেওয়ার সময় একটা তারিখ প্লাস সময় একটা উল্লেখ থাকে না, আমি ওটা দিয়েই পোস্ট করেছি। না কোনো কিওয়ার্ড অ্যাড করেছি, না কোনো হচ্ছে ডেসক্রিপশন দিয়েছি, না কোনো টাইটেল দিয়েছি, কোনো কিছুই দিইনি। জাস্ট একটা কাজই করেছি, আমার একটা ওই যে প্লে লিস্ট আছে না, বা বুকমার্ক সিস্টেম একটা করা থাকে, ওই প্লে লিস্টের মধ্যে খালি অ্যাড করে রাখছি যাতে আপনাদের খুঁজতে অসুবিধা না হয়, যদিও আমি জানি আপনাদের মধ্যে কেউ ওটা দেখতে যান না। দেখতে না গেলেও সমস্যা নাই, আপনাদের সম্ভবত আমি এখানে কয় তারিখ পর্যন্ত আপনাদের এন্ট্রি আছে, 21 তারিখ না, এই 21 তারিখের মধ্যে আমি আপনাদের পরীক্ষা নিয়ে নিব, আর এই পরীক্ষাটা নেব আমি এই বিগত ক্লাসের উপর দিয়ে 21 তারিখের মধ্যেই। আর 21 তারিখে আমি ফাইনাল করে দিব কে ইন আর কে আউট। 21 তারিখে কি ফাইনাল? না না, ফাইনাল পরীক্ষা না, এটা বই তো মনে শেষ না, 29 তারিখে। আচ্ছা, আচ্ছা, রিপোর্টিং এন্ড এটা কি লিখছে, ভিজুয়ালাইজেশন। ভিজুয়াল কি,
দৃশ্যমান। আর রিপোর্টিং ফলাফল। আচ্ছা, ফলাফল এবং অন্তর্দৃষ্টি কার্যকরভাবে যোগাযোগ করার জন্য প্রতিবেদন, যা ভিজুয়াল উপস্থাপনা, যেখানে ড্যাশবোর্ড বা গ্রাফ তৈরি করা। এখানে আমরা কি করি, ওই যে বিভিন্ন পাওয়ার পয়েন্ট আমরা যে ইয়ে করি না, চার্ট এরকম আকারে, বা ওদের লাইন এরকম কারো করে গেছে, কখনো নামছে কখনো উপরে উঠছে। হ্যাঁ, এসবের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ড্যাশবোর্ড বা গ্রাফটা আমরা দেখতে পারি বা বুঝতে পারি বা তৈরি করতে পারি, যার ফলে কি হয়, স্পষ্ট ও সংক্ষিপ্ত প্রতিবেদনে স্টক হোল্ডারদের ডিজিটাল মার্কেটিং এর উদ্যোগের কার্যকারিতা বুঝতে পারে এবং ডেটা চালিত সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ওই যে কোনটা উপর দিকে উঠছে আর কোনটা নিচের দিকে নামছে, বা এগুলো আপনারা কি ওখান থেকে ওই চার্টের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, নেক্সট টপিক। আচ্ছা, এখানে আপনাদের এই পর্যন্ত দুইটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া বোঝানো হয়েছিল না? এরপরে আমি আরো দুইটা আছে, এই দুইটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া আমরা একসাথে বুঝবো। বুঝতে পারছেন? এই দুইটা আমরা একসাথে বুঝবো, কারণ কি, ইন অ্যান্ড আউটস অফ ডিজিটাল মার্কেটিং, উপরটা কি আইডেন্টিফিকেশন মানে বোঝা, আর দ্বিতীয়টা হচ্ছে কি অ্যাপ্লাইড। বুঝতে পারছেন? মানে ওটাকে আবার কাজে লাগানো। তো দুইটাই তো আপনি সেম, মানে একটা বুঝতে হবে তারপর ওটাকে কাজে লাগাতে হবে, এই জন্য দুইটা একসাথে দেওয়া হয়েছে। ডিজিটাল মার্কেটিং হলো বিভিন্ন ধরনের কৌশল এবং চ্যানেল যা ব্যবসা বা সংস্থাগুলি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাদের পণ্য বা পরিষেবা এবং ব্র্যান্ড প্রচারের জন্য ব্যবহার করে বা ব্যবহৃত হয়। যাই হোক, ডিজিটাল মার্কেটিং এর কিছু মূল দিক বা ইনস অ্যান্ড আউটস এখানে দেওয়া হলো। আচ্ছা, ইনস অ্যান্ড আউট এটা দ্বারা কি বোঝায় বলতে পারেন কি? না, এখানে ইনস আর আউট দ্বারা ডিজিটাল মার্কেটিং এ সীমাবদ্ধতা বা আপনি পাইলেনটা কি, আউটপুট পাইলেন কি, বা আপনি কিভাবে কতটা খরচ করেছেন, এখানে কি কি সুবিধা পেলেন, কি কি অসুবিধার সম্মুখীন হলেন, তারপর সীমাবদ্ধতা এলেই দেওয়া আছে। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। এসইওর মধ্যে রয়েছে একটি ওয়েবসাইটের কন্টেন্ট কাঠামো। এখানে কি আছে, এখানে কন্টেন্টের একটা কাঠামো, তার মানে আমরা এসইও থেকে কি পাচ্ছি, একটা কন্টেন্টের কাঠামো পাচ্ছি। এবং প্রযুক্তিগত দিকগুলো অপটিমাইজ করা যেতে পারে সার্চ ইঞ্জিনের ফলাফল দৃশ্যমানতা উন্নত করার জন্য। এখানে আমাকে আরো কি দিচ্ছে, কন্টেন্টের কাঠামো দিছে, তাছাড়াও কি আমাকে কি অপটিমাইজ করার সুযোগ দিছে না? এই অপটিমাইজেশনের ফলে আমি কি করতে পারবো, সার্চ ইঞ্জিনের যে ফলাফল মানে দৃশ্যমান করা যায়, এই দৃশ্যমান করাটাকে আমি কি করতে পারবো, উন্নত করতে পারবো, মানে কি আমি র্যাঙ্কিং এ উপরে আসতে পারবো। তার মানে কি, এটা আমার কি ইনস হচ্ছে না? আবার এটাকে কিভাবে কাজে লাগাবো, অ্যাপ্লাই। এটি প্রাসঙ্গিক কিওয়ার্ডগুলিকে লক্ষ্য করে জৈব ট্রাফিক বৃদ্ধি, জৈব মানে কি অর্গানিক। তারপরে ওয়েবসাইটের গতি, মানে আপনি কোনো একটা ওয়েবসাইট চালালেন বা ওয়েবসাইটে কন্টেন্ট তৈরি করলেন, সেই কন্টেন্টটা কি হতে হবে, লাইট হতে হবে। ভারী হলে কি হবে, তখন ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকতে দেখবে অনেক লোড খাচ্ছে, স্পিড যদি স্লো হয়ে যাবে তখন কি মানুষ কি ওটার প্রতি আকৃষ্ট হবে? আপনাকে কাস্টমার বানাতে হবে, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন যে ওই প্রার্থী যদি বাইর হয়ে যায় তার মানে কি আপনার ঠিক হয়নি। আর যখন দেখছেন উনি আবার ঢুকে দেখিচ্ছে, তার মানে কি আপনার সার্থক। এরকম একটা প্রার্থীও আপনি জিনিসটা দেখছেন। আচ্ছা, তারপরে কি আছে, ব্যবহারযোগ্যতা উন্নত করা, মানে আপনি ওটাকে ব্যবহার করবেন, হ্যাঁ, ওটা উন্নত করতে পারবেন, সময়ের সাথে সাথে উন্নয়ন করা উচিত। কারণ আগেকারের আমি বলছিলাম না, আগেকারের দিনকে পোস্ট করতাম আর এখনকার পোস্টের মধ্যে তফাৎ আছে, বাট এই রিসেন্ট কয়েকটা পোস্টের মধ্যে কোনো তফাৎই নাই, বরং আগে যা করতাম তার থেকেও খারাপ করছি।
আচ্ছা, ব্যাক লিংক প্রাপ্ত করা। ব্যাক লিংক আমাদের করতে হয়। এস এর মধ্যে ব্যাক লিংকের কাজ কি? ওয়েবসাইটে অথরিটি আনা, তারপরে র্যাঙ্কিং করা একই কাজ। কিভাবে করে অর্গানিক কাজ জানা, ব্যাকলিংক হচ্ছে ব্যাক লিংক এভাবে কাজ করে? হ্যাঁ তাই তো ব্যাকিং জানা যেগুলো আমি তো ব্যাক লিংক করতাম, আমার সাইটটা আরেকজনের সাইটে দিয়ে আসতাম, ওখানে ক্লিক করলে ওই সাইটে ক্লিক করলে আমার সাইটে চলে আসতো। হ্যাঁ এটা ভিডিও আছে মানে ইন্টারনাল আর হচ্ছে এক্সটারনাল দুভাবে করা যায়। এটা হচ্ছে একটা আপনার পেজেই করতে পারবেন, একটা আপনার পেজে লিংক অন্য জায়গায়। যাই হোক, এখন এসিও এর মধ্যে আর না যায়। এসিওর জন্য আমাদের অলরেডি 40 ঘন্টা বরাদ্দ করা আছে, খালি এসিও নিয়ে টপিক নিয়ে। আমি আসছি যে আমি তো আসছিলাম তাই আসছিলাম। কি আসছিলাম আসছিলাম। কত তারিখে সিগনেচার করছিলেন? আমি সিগনেচার করার জন্য সবাইকে দিয়েছিলাম না? আমার আসছিল আর কি আপনি দেরিতে আসছিলেন, আজকেও দেরিতে আসছেন। আর দেরি হবে না স্যার, সব কাজ শেষ এখন। কেন? প্র্যাকটিক্যাল পরীক্ষা দিন আসতে পারবেন না। Practical- আপনার বাসার আপনার হচ্ছে মেসের রুমগুলো সব সাজানো হয়ে গেছে? এখনো হয়নি, তাহলে তো আরো বিগত দিনগুলোতে বলবেন যে স্যার আমার ড্রেসিং টেবিলের হচ্ছে কাজটা মুছায় সব ঠিকঠাক করলাম, এগুলো আমার দেরি হলো। আচ্ছা, তারপরে কি আছে? উন্নত মানের আমরা কি করতে পারবো? কন্টেন্ট তৈরি করতে পারবো। কারণ কি অপটিমাইজ করলে আমাদের কন্টেন্টের মানটা উন্নত হয়। কিভাবে? ওই যে ওখানে কিন্তু আমরা পয়েন্ট দেখতে পারি 80%, 70%, 100%, তারপরে গুড, নরমাল, ভেরি গুড। স্মাইল করে হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে? পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং। এখানে পিপিসি বিজ্ঞাপন, যা প্রায়শই গুগল অ্যাডস বা বিং অ্যাডস এর মতো প্ল্যাটফর্মগুলোর সাথে যুক্ত। ব্যবসাগুলিকে সার্চ ইঞ্জিনে ফলাফলের পৃষ্ঠা বা অন্যান্য ওয়েবসাইটের লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন প্রদর্শন করতে দেয়। এটা আসলে কি? ওই যে আপনাদের প্রথম পেজে চলে আসে, স্পন্সর লিখে চলে আসে, আর ডান পাশেও আসতে পারে, আবার উপরে লাইনেও থাকতে পারে। বিজ্ঞাপন দাতারা প্রতিবার যখন কোনো ব্যবহারকারী তাদের বিজ্ঞাপন ক্লিক করে তখন অর্থ প্রদান করে। এখানে আপনাকে স্পন্সর করেছে, হ্যাঁ, নাম আসলো, বাট আপনি যদি ক্লিকই না করেন তাহলে কি আমার কি কর যাবে? না হতে পারে আমি সার্চ দিয়েছি, ওই যে কালকে আমার ইউটিউব চ্যানেলে দেখালো না, চ্যানেল মানে সার্চ দেওয়া হলো না, চ্যানেল সার্চ দিয়েছিলাম আমি, তো এমনি ডাইরেক্ট লিখে দিয়েছিলাম কি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, এটাতে সার্চ দিলে ভিডিওগুলো আসতে পারে। অনেকে বললেন না আমার ভিউ বাড়তিছে, আপনি যদি ক্লিকই না করেন আমার রিচ বাড়তো কি? আমি জাস্ট আনতে বললাম, উপরে দেখেন ভিডিওগুলো আমার আসে কিনা, ক্লিক তো কাউকে করতে বলিনি। কেউ যদি ভিডিও ক্লিক করতেন তাহলে যে আমার রিচ বাড়তো। আমার রিচ দিয়ে কোনো লাভ নাই, আমার ভিডিওতে কয়জন দেখলো সেটাতে আমার কোনো যায় আসে না। আমার দরকার কতক্ষণ ধরে ভিডিওটা দেখলো। যদি আপনি আমার ভিডিওটা 5 মিনিট ধরে দেখেন তাহলে আমার ওই 5 মিনিটটা আমার উপকারে আসবে, বাট আপনি এসে ঢুকছেন আর বের হয়ে গেছেন, ওই ভিউ দিয়ে আমার কোনো কাজ আসবে না। স্যার যদি এমন হয় আমরা ডাউনলোড করে অফলাইনে দেখি সেটা কি কাউন্ট হয়? হ্যাঁ ডাউনলোড করলেন, ওখানে যতক্ষণ ছিলেন ততটুকুই আমার কাছে কাউন্ট হবে। তারপরে কয়বার দেখলেন বাসায় যে, সেটা আমার ওখানে কিছুই কাউন্ট হবে না। কারণ যখনই আপনি লাইন থেকে বের হয়ে গেছেন, হ্যাঁ, অফলাইন আর অনলাইনের মধ্যে পার্থক্য এটাই যে লাইনের মধ্যে যতক্ষণ আছেন ততক্ষণ ওখানে কাউন্ট হবে, আর লাইন থেকে বের হয়ে গেলে ওটা আপনি 100 বার দেখেন বা 100 জন পার করে দেখেন, আমার ওটা কোনো কাজে আসবে না। স্যার এই কারণে কি কিছু কিছু ভিডিও থাকে যেগুলো ডাউনলোড করার অপশন থাকে না? আর 10 মিনিট থাকতে পারবেন না? যান। আগামী দিন থেকে আপনারা সবাই রাইট টাইমে আসবেন। আমি আমার কিন্তু এর কারণে 20 মিনিট লেট হচ্ছে না, এই 20 মিনিটটা যদি আমি আরেকটু আগে নিই, এখন এসে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। আমিও আগে আসছি,
কম্পিউটার না। অপারেটরের ক্লাস তো শেষ হয় না। কম্পিউটার অপারেশনের ক্লাস শেষ হয় না বলতে কি, ওদের স্যার আজকে অসুস্থতার কারণে আসতে পারেনি, যার কারণে ওদের ক্লাসটা আমি ইয়া করলাম। আচ্ছা যাই হোক, এখানে কি আছে, বিজ্ঞাপন প্রদর্শন করতে দেয়। তারপর কি, বিজ্ঞাপন দাতারা প্রতিবার যখন কোনো ব্যবহারকারী তাদের বিজ্ঞাপনে ক্লিক করে তখন অর্থ প্রদান করে। কারণ কি, যতবার ক্লিক ততবার আমাকে কি কস্ট দিতে হবে। তারপর এই বাজেটের উপর নিয়ন্ত্রণ, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বিকল্প এবং তৎক্ষণাৎ দৃষ্টিমানতা প্রদান করে। তার মানে এ আমাকে কি করতেছে, মানে বাজেটের উপর নিয়ন্ত্রণ করতে মানে সাহায্য করতেছে। কারণ আমার কত গেল, কতগুলো ক্লিক পড়ছে, তারপর আমার কত ডলার যাচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না। তারপরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিকল্প, আমি ওটা আমার লক্ষ্যমাত্রা এগুলো ঠিক করে নিতে পারতেছি। এবং তাৎক্ষণিক দৃশ্যমানতা, মানে আমার যত টাকা যাচ্ছে তখনই তো আমি বুঝতে পারবো যে এই পর্যন্ত গেছে, তার মানে এতগুলো আমার দেখছে, এতগুলো ক্লিক করছে। এগুলো বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের কি বিরক্ত লাগা শুরু করে দিছে মনে হয়? তো 5 মিনিট হয়ে গেলে আপনাদের ক্লাসই শেষ, আর এরপরে আরেকটা স্লাইড আছে, এরপরে আরেকটা স্লাইডই আছে, তারপর আমাদের ক্লাস শেষ। কারণ আপনাদের কি 4টা পারফরম্যান্স ক্রাইটেরিয়া ছিল, অলরেডি 2টা শেষ, আর এই 2টাতে আমি একসাথে নিচ্ছি। এগুলোর উপর তো প্র্যাকটিক্যাল হবে না, এই 2টা তো সব আপনার বোঝা। প্র্যাকটিক্যাল কি, এখন ওই যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলেন, এটা প্র্যাকটিক্যাল থাকতে পারে, ওখানে তো আপনি কাজ করলেন সেটা, কিন্তু এগুলো তো ডাইরেক্ট ভাবে কোনো প্র্যাকটিক্যাল হয় না, এটা আপনি কি বুঝতে দিবে। কারণ কি, এগুলোর প্রতি আপনাদের এমসিকিউ হতে পারে। কারণ প্র্যাকটিক্যাল কাজগুলো যেগুলো উপর আছে সেগুলো তো আপনাদের করেই নিব। আর এখন কি আপনাদের নলেজ পার্ট হচ্ছে, যার নলেজ পার্ট হচ্ছে দেখে তো প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিচ্ছি। আচ্ছা যাই হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন অথবা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া গুলিকে কাজে লাগিয়ে পণ্য প্রচার বা দর্শকদের সাথে যোগাযোগ এবং ব্র্যান্ড সচেতনতা তৈরি করে। এগুলো কি আপনাদের সুবিধা। এর মধ্যে রয়েছে কন্টেন্ট তৈরি, শেয়ার করা, হ্যাঁ, এগুলো আপনাদের কি করতে পারবেন, ওদের অ্যাপ্লাই করতে পারেন। যেগুলো ওদের বলে না অ্যাপ্লাই বা প্রয়োগ করতে পারেন, আপনারা কিভাবে প্রয়োগ করতে পারেন, এর মধ্যে আপনি কন্টেন্ট তৈরি করে দিতে পারেন। তারপর কি, কেউ পোস্ট করেছে সেটাকে আপনি শেয়ার করতে পারেন, প্রদত্ত বিজ্ঞাপন প্রচার চালাতে পারেন বা অনুসরণকারীদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ওখানে কেউ মানে এটা নিতে যাচ্ছে সম্পর্কে একটু তথ্য দিল, আপনি কি করলেন, তার সাথে যোগাযোগ করে নিলেন, ওটা কিন্তু খুলে যায়। আচ্ছা, তারপরে কি আছে, কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে রয়েছে মূল্যবান, প্রাসঙ্গিক, তারপর কি সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট তৈরি এবং বিতরণ করা, যাতে লক্ষ্য দর্শকদের আকর্ষণ করা যায় এবং তাদের সাথে যুক্ত হওয়া যায়। আসলে কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, ওরা একটা টপিকের উপর কন্টেন্ট ক্রিয়েট করে। যেমন কেউ হতে পারে ট্রাভেলিং, যারা ট্রাভেলিং নিয়ে কাজ করে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যারা ভ্রমণ প্রেমী আছে তারাই তাদেরকে ফলো করে, অন্যরা কিন্তু ফলো করে না। যারা আবার আছে ফুড ব্লগার, তারা কি করে, বা ফুড নিয়ে কন্টেন্ট করে, তারা কি করে, কোথায় কোন খাবার ভালো, যারা খাবার পছন্দ করে, খেতে পছন্দ করে, তারা কিন্তু ওটাকে ফলো করে, অন্য কেউ কিন্তু ফলো করতে চায় না। আবার অনেকে আছে বিভিন্ন রকমের ফোন, টেকনোলজি, টেক গ্যাজেট, এগুলো নিয়ে পছন্দ করে, যে কোন ফোন ভালো, কোন ল্যাপটপ ভালো, কোন ডিভাইস ভালো, সেটা নিয়ে কন্টেন্ট করে, তাদের কিন্তু তারা ফলো করে। আবার বাইক আছে, যারা বাইক প্রেমী আছে তারা কিন্তু ওগুলো আবার ফলো করে। অনেকেই আছে বাপের টাকা আছে বা নিজে ভালো ইনকাম করে, বাইক 2 বছর 3 বছর পর পরই চেঞ্জ করে, অনেকে আছে না। এই আপনার যে হচ্ছে ক্যাপ্টেন নিছেন, এটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? সেই জন্যই লোগো নাই, জাস্ট নাম। আচ্ছা, কন্টেন্টের বিভিন্ন ফরম্যাট হতে পারে, যাদের মধ্যে আছে ব্লগ পোস্ট, নিবন্ধ,
ভিডিও, ইনফোগ্রাফস। এলে কি আমি যদি কন্টেন্ট মেকিং করব না, এই মেকিং এর মধ্যে এখানে কি কি টপিক থাকতে পারে? ব্লগ পোস্ট, নিবন্ধন, ভিডিও, ইনফোগ্রাফ, ওদের পাওয়ার পয়েন্টের মতন যে ইয়াটা থাকে, যে কোনো বিভিন্ন রকমের গ্রাফিক্সের যে কাজগুলো থাকে না, স্যার ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, যে হ্যাঁ। কোনো কিছুই হতে পারে। সেটা। কিন্তু আমার এই জ্যাকেট অবশ্যই জ্যাকেট নিয়ে একটা কন্টেন্ট ভিডিও হতে পারে। লেখা তো আর লিখে দিয়ে শুনেন, জ্যাকেট নিয়ে যখন কন্টেন্ট তৈরি করবেন, হ্যাঁ, শুধুমাত্র জ্যাকেটের ছবি তুললেই কন্টেন্ট হয় তা না, ওটা দিয়ে কি হলো? পোস্ট। কিন্তু ওই জ্যাকেটটা আপনি পরলেন, ভিডিও হতে হ্যাঁ, ভিডিও, এটা কিন্তু কন্টেন্ট। আপনার ছবি যতটা না ভিউ আসে, তার থেকে বেশি শর্ট ভিডিওগুলো খুব বেশি ভিউ আসে, কারণ কি ওটা রিলস হিসেবে কাজ করে। অথবা ফটো আবার থাকতে পারে, পোস্ট না, আপনারা যদি ভাবেন যে আপনারা অর্গানিক ভাবে বেশি ভিউ নিয়ে আসতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো যে যতটা না ছবি পোস্ট করলে যতটা ভিউ আসবে, তার থেকে বেশি রিলস পোস্ট করলে বেশি ভিউ পাবেন। কারণ ছবিতে পোস্ট করে দেখবেন অনেকে দেখেইনি, হ্যাঁ অনেকে দেখছে কিন্তু স্ক্রল করে নিচেটা চলে গেছে, কিন্তু যখন রিলস হবে কিছুক্ষণ থাকলো, এরকম করে অনেকজন দেখলে অটোমেটিক অনেকজনের কাছে চলে যাবে। আমার মাইডে দেখা যায় 400-500 মানুষ দেখছে, কিন্তু ওই পোস্ট করলে 20টা 25টা 30টা 40টার উপরে লাইক পড়ে না। আর কমেন্ট পড়ে কিছু ব্যক্তি আছেই, মনে করেন আমি যদি একটা কিছু লাইকও দিয়ে আসি, ওই পোস্টে তো আমাকে মানে ইন্ডিকেট করে কমেন্ট করে, বাহ এসব ইন্টারেস্ট তো, তাই না? নন ফলোয়ারই একটা আমার আমার কিছু ফ্রেন্ড আছে যারা আমি যেখানেই যাই বলবেই ছেলে না মেয়ে? ছেলে। তাদের মধ্যে বেস্ট মিনহাজ খান শাহ। আচ্ছা, এসব আছে। তারপরে কি আছে? আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং, এটা নিয়ে কি বুঝতে পারছেন? এর আগেরও আমরা এর নিয়ে আমরা বলছিলাম। তারপরে কি ইমেল মার্কেটিং, এটা নিয়েও বলা হয়েছিল যে গ্রাহকদের সাথে যোগাযোগ করতে, লিড তৈরি করতে, পণ্য পরিষেবা প্রচার করতে ইমেল ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে কি আছে? এটা হলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা কি কাজ করে? ওই যে বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিদের পণ্য বা পরিষেবা প্রচারণের জন্য, আচ্ছা, পণ্য বা পরিষেবা প্রচারণের জন্য উল্লেখযোগ্য অনলাইন ফলোয়ার আছে এমন প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিদের সাথে সহায়তা করা। মানে এমন অনেক ব্যক্তি আছে যারা এটা কি করে, ওই যে বললাম না ভোজন রসিক, মানে খাবার খায়, এরকম অনেকে কন্টেন্ট তৈরি করে, তাদেরকে বললেন আমার রেস্টুরেন্টে আসেন, খাবার খান এবং ভালো রিভিউ দেন। ওই কি এমপি ওদের আছে নাকি? দেরিতে চলে গেছিল অফিসে জমা দিতে নমিনেশন। হ্যাঁ, নিচে দিতে পারেনি। ইস, কান্নাকাটি করতেছে ব্যস্ত। ও সমস্যা নাই। ওই আমার এলাকায় শুনেন বিষয়টা, ওনার চোখ দুইটা, মুসার লোকও দুইটা। ও হ্যাঁ, দুইটা বেশি আছে আমার মনে হয়। এটাও দেখাই যায়। অফিসিয়াল এখানে ট্যাগ দিয়ে যেতে দুইটা অফিসিয়াল। আচ্ছা, ভিডিও মার্কেটিং কি? লক্ষ্য দর্শকদের এটা কি লিখছে? সম্পৃক্ত এবং শিক্ষিত করার জন্য ভিডিও ব্যবহার করা। মানে ভিডিও তখন আমরা কিভাবে করি? আচ্ছা, এখানে শিক্ষার বিষয়টা কেন বলছে? দেখেন, আপনি একটা জ্যাকেট দেখালেন, ঠিক আছে, দেখতে কি রকম সেটা, কিন্তু আপনি যখন ভিডিও আকারে দেখাবেন জ্যাকেটটা কিভাবে পরতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, বা ওটার মধ্যে কি কি ফিচার আছে, কোথায় কি আছে, সবকিছু দেখাচ্ছেন না? ওটার সম্পর্কে জ্ঞান অর্জন করতেছে না? কিভাবে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু আপনাকে শেখাচ্ছেন। এই জন্য এদের শিক্ষিত করাটা এখানে উল্লেখ করা আছে। এখন ভিডিও শিক্ষিত বলতে কি বোঝাচ্ছে? আইছে আমি আপনাদের কি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা দিচ্ছি না? এটা কি আপনারা শিক্ষা অর্জন করতে পারতেছেন না? তো সবকিছু কি পণ্য সেবা বিক্রি করার জন্যই হয়? আচ্ছা, ভিডিও বিপণনের মাধ্যমে পণ্য ডেমো বা টিউটোরিয়াল বিভিন্ন কিছু আছে, এগুলো তৈরি করা যায়। তারপরে ইউটিউব। ভিডিও মার্কেটিং নিয়ে কারো কোনো কিছু জানার আছে?
বলেন। আচ্ছা, মোবাইল মার্কেটিং, মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের লক্ষ্য করে মোবাইল অপটিমাইজেশন, ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ, এসএমএস মার্কেটিং অথবা অবস্থান ভিত্তিক বিজ্ঞাপনের মতো কৌশল ব্যবহার করা। এখানে আমরা যারা মোবাইল ইউজার আছি তাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের যে ওয়েবসাইট, আমরা যখন ওদের এসইও করি না, মোবাইল ফ্রেন্ডলি হ্যাঁ ওখানে কিন্তু মোবাইল ফ্রেন্ডলিও আছে, আবার কি পেজেও আছে, মানে ডেস্কটপ বেস। হ্যাঁ, ওখানে ওটা ফ্রেন্ডলি হয়েছে কিনা সেটা আমরা ওইভাবে চেক করা যায় না, ওটা কিন্তু আমরা ডিজাইনও করতে পারি। আমাদের তখন কি করতে হবে, মোবাইল ফ্রেন্ডলি ভাবে ডিজাইন করতে হবে, অপটিমাইজ করতে হবে। তারপর মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা কি এটা চালাতে পারবো। আবার এসএমএস মার্কেটিং, এসএমএস এর মাধ্যমেও কিন্তু আমরা এই মার্কেটিং করতে পারি। ওই যে বিভিন্ন কোচিং সেন্টারে দেখবেন বিভিন্ন স্কুলের স্টুডেন্ট একদম নবম শ্রেণী বা দশম শ্রেণীর স্টুডেন্ট পপ করে রোল মানে ফোন নাম্বার নিয়ে চলে আসে, আর তারপরে এসএমএস দেওয়া শুরু করে দেয়। স্যার একবারই হ্যাঁ, সেটাই এসএমএস দিয়ে দেয়। এখন এটা কিভাবে করতেছে, ওই মোবাইল মার্কেটিং, কারণ এসএমএস পাচ্ছে। আমাকেও তো অলরেডি কয়েকবার যে হচ্ছে কয়েকটা প্রতিষ্ঠান থেকে দিয়েছে, এসএমএস দিয়েছে ভর্তি হওয়ার জন্য, কিন্তু ওদেরকে আমি বলি কিভাবে যে আমি ইন্টার অনেক আগে কমপ্লিট করছি। কারণ আমার না, ও দিচ্ছে এই কারণে, কারণ আমার ছোট ভাই আইজুলে পড়ে, হ্যাঁ ও ইন্টারে ভর্তিছে, ওর নিজস্ব কোনো ফোন নাই, ওর ফোন নাম্বারে যাতে আমার ফোন নাম্বার দেওয়া আছে ওখানে, মানে আমি ভর্তি করার সময় আমার নাম্বারটা দিয়ে আসছি, মানে কি যে বড় ভুল করে আসছি। এখন বিভিন্ন জায়গায় ওই যে ডেমো ক্লাস হয় না, 3 দিনের ওরিয়েন্টেশন বা 1 দিনের ওরিয়েন্টেশন, ওটার জন্য ফোন দেয় যে আপনি কি এটা বলতেছেন আমাদের এখানে ওরিয়েন্টেশনের ক্লাস আছে, এখানে আপনি আসলে উপকৃত হবেন। এটা বলছে, আমি বলি যে ভাই আমি এটা অনেক আগে শেষ করছি। স্যার ডিজিটাল মার্কেটিং এর ওয়েবসাইটগুলো আছে না, পুরো করে দুটো ফর্ম করেছিলাম, ফ্রি ক্লাস সকাল বিকাল 3 বেলা অনলাইন করে, কারণ কেউ আপনি লিড দিয়ে রাখছেন, ওরা আমার লিড নিয়ে রাখছে। তারপরে আমার একটা ফ্রেন্ড আছে আরাফাত, ও কি করছে বিসিএস কনফার্ম কোচিং সেন্টার থেকে ওর নাম লিখে দিচ্ছে আরাফাত, আরাফাত লিখছে আর ফোন নাম্বার দিচ্ছে আমারটা, যার কারণে আমাকে এসএমএস দেয়, আমাকে ফোন দেয়, আমাকে বলতেছে, আমি বলতেছি আমি তো কখনো ফোন করিনি, কেন আপনি আরাফাত না? তখন আমি বুঝতে পারছি যে সারা এই কামটা করছি। স্যার এটার কাজ আমি করছি, মানে আমাদের টার্গেট দেয় যে এতগুলো নাম্বার কালেক্ট করতে হবে। তাই জি, এরকম একটা দিলে আমার একটা দেন তো, আমার কাছে অনেকগুলো স্টুডেন্টের নাম্বার আছে, সব সিরিয়াল বাই দিয়ে দেবো, পরিচয় টরিচয় দিয়ে দেবো, যতগুলো ব্যাচ আছে এই পর্যন্ত সব করে নাম্বার অলমোস্ট আছে। তারপরে আমরা সবাই পারচেজ করার পরে আপনার নাম্বার দিয়ে দেব। অনেক সময় এমন হয় যে কারো নাম্বার দিয়ে বলি যে নাম্বার দিয়ে দিছি, ওদের একটু বলি। আচ্ছা, মোবাইল মার্কেটিং সম্পর্কে বুঝতে পারছেন? আশা করি অনেকে এটার বাস্তব অভিজ্ঞতাও পাইছেন। আইনি তো ইনি এই কাজটা করে আমাদের ভুক্তভোগী বানাইছে না, ইনি এটা ব্যবহার করছে, ওদের নাম্বার কালেক্ট করে দিয়ে দিছে, যার কারণে আমরা বিভিন্ন কেউ না কেউ তো ভুক্তভোগী হয়েছে। স্যার কথা হলো যে আমরা সার্চ করি মোবাইল দিয়ে, কিন্তু করি এজন্য ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি হয়। আচ্ছা, এটা এই স্লাইড দিয়ে আমাদের শেষ। ডাটা অ্যানালাইসিস এবং ট্র্যাকিং, এটার কাজ কি? ডিজিটাল মার্কেটিং এর যে প্রচেষ্টা ট্র্যাক এবং বিশ্লেষণ করার জন্য গুগল অ্যানালাইসিং বা হচ্ছে অন্যান্য মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্মের মতো সরঞ্জামগুলি ব্যবহার করা। এখানে আমরা কি করতে পারি? ডেটা অ্যানালাইটিক্স মূল কার্যক্রমগুলো, সূচকগুলো পরিমাপ করে। বিভিন্ন এলিমেন্টস বা বিভিন্ন প্ল্যাটফর্মের যে হচ্ছে স্তরের যে ইয়েগুলো আছে তাদেরকে আমরা কি করতে পারি? ওই সূচকগুলোকে আমরা পরিমাপ করতে পারি, যে কারা দেখছে, কি করছে না করছে, কতক্ষণ দেখছে। হ্যাঁ, তারপর কি আছে? ব্যবহারকারীদের আচরণ বুঝতে পারা, মানে এসব ব্যক্তিগুলো দেখছে, আচ্ছা ঠিক আছে কতক্ষণ ধরে দেখছে, এটা আমরা বুঝতে পারি যে এ কতটা ইন্টারেস্ট, এটা তার আচরণ। আবার কমেন্টের উপর ভিত্তিতে আমরা বুঝতে পারি যে কি রকম সে জানার জন্য করতেছে। ওই যে এর আগে ছিল না ফাবিয়া নামে একটা মেয়ে, কি বললো যে নিবেন না তো, কিন্তু বাট অনেক খালি ডিস্টার্ব করে, এটার দাম কত, এটা কি হয়েছে, ওটা কি হয়েছে। আচ্ছা, আপনারা কি এটা জানেন
এসব পণ্যগুলোর মূল্য যেটা দিয়ে রাখবে, হ্যাঁ, অনেকেই চেষ্টা করবে ওটা কমানোর। এই জন্যই করে কি, ওনার চাহিদাটা কি রকম তার উপর ওটা দাম নির্ধারণ করে। ধরেন আপনি কাপড়ের দোকানে যাবেন, এই কাপড়ের দাম কত, ডাইরেক্ট বলবে না, আগে বলে কি আপনি পছন্দ করেন, যেটা আপনার ভালো লাগে তারপরে দাম বলবো না। কেন? কারণ আপনি যখন ওটা পছন্দ করছেন তার মানে ওটা নিবে যাবেন, তখন ওটার উপর ইচ্ছা মতো দাম বসাতে পারবি। আর যেটা আপনি নিবেন না, প্রতিটা দাম বলতে কত আরো বিরক্ত লাগবে। আবার এদিকে কি যদি না নেয় তুমি, হ্যাঁ, আচ্ছা, তারপর কি আছে, ডাটা চালিত অন্তর্দৃষ্টির উপর ভিত্তি করে প্রচারের অভিযানগুলো অপটিমাইজ করতে সাহায্য করে। কারণ আপনি যে অভিযান যেটা চালাচ্ছেন বা অপটিমাইজ করতেছেন, এতে আপনার কি কি পরিবর্তন আনা দরকার বা কাদের উপর কোন কোন অডিয়েন্সকে টার্গেট করা দরকার, সেটা আমরা এখান থেকে কি করতে পারবো, বুঝতে পারবো। এটা আমাদের কি সহযোগিতা করবে। তারপর কি দিয়ে আছে, CRO, কনভার্সন রেট অপটিমাইজেশন। ওয়েবসাইটে ভিজিটরদের গ্রাহক অথবা লিডের রূপান্তর হার বা অপটিমাইজ করে ডিজিটাল বিপণন প্রচেষ্টার কার্যকারিতা উন্নত করা। এখানে কি করে, আপনারা যে সাইটগুলো করলেন, এখানে আপনি প্রচার চালাইছেন, কিন্তু সবাই কি আপনাকে লিড দিছে? সবাই কিন্তু ওখানে ক্লিক করে তাদের তথ্য দেয় না। এখানে আপনি কি করতে পারবেন, এই লিডটা নিয়ে অপটিমাইজ করে আপনি হচ্ছে উপকৃত হবেন, বা এটার উপর যে আপনার কতটা বিক্রি হতে পারে সেটা আপনার কার্যকরী প্রভাব ফেলতে পারবেন। কারণ কি, যারা আজ নিয়ে অর্ডার মানে ফর্ম পূরণ করে অর্ডার দিছে, তার মানে কি ওরা বর্তমানে গ্রাহক এবং ভবিষ্যতে গ্রাহক করতে পারবো। আর অনেকে আছে হয়তো তার টাকা নাই, বা ওই কালারটা পছন্দ হয়নি, বা ওই ভেরিয়েন্টটা পছন্দ হয়নি, কিন্তু ওর এটা নেওয়ার ইচ্ছা আছে, যার কারণে ও ফর্মটা পূরণ করছিল। এর ফলে আপনি কি করতে পারবেন, ভবিষ্যতে আবার বিভিন্নভাবে ওকে প্রলোভন দিয়ে ওকে আপনার হচ্ছে কাস্টমার বানিয়ে নিতে পারবেন। CRO ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে। এটা ব্যবহার করে আপনি কি করতে পারেন, আপনার যে অভিজ্ঞতা উন্নত করতে পারবেন। এর ফলে আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন যে কোনটা আপনার ডাইরেক্ট গ্রাহক, কোনটা আপনার শুনবে যাচ্ছে, কেউ আপনার টাইম নষ্ট করে বেড়াচ্ছে, কেউ বিরক্ত করে বেড়াচ্ছে, হ্যাঁ, সবকিছু বুঝতে পারবেন। কারণ কি, অভিজ্ঞতা এমন একটা জিনিস, ওই চোখ দেখলেও বোঝা যায় যে, বা মানে বসে থাকার ধরন দেখেও বোঝা যায় যে কতদিন এখানে থাকবে আর কতটা কথা শুনবে। হ্যাঁ, এতটাই সহজ। তারপরে কি আছে, আচ্ছা, রূপান্তর বৃদ্ধি করতে ল্যান্ডিং পৃষ্ঠা বা ফরম, CTA যাই হোক, অথবা ব্যবহারকারীদের প্রোফাইল বিভিন্ন উপাদান পরীক্ষা করে। মানে এখানে ওই যে যারা তথ্যগুলো দিচ্ছে তাদের উপরে ওটা আপনার অ্যানালাইজ বা ইয়ে করে দিবে, অপটিমাইজ করতে সাহায্য করবে। আচ্ছা, এইসব যে টপিকগুলো আমি আপনাদের বললাম, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, জানার কোনো ইচ্ছা আছে? তার পিছনে কারণ আপনাদের মন এখান থেকে অনেক আগে বের হয়ে গেছে। আচ্ছা, শুনলেন তো, এবার একটু বলেন ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি কি? অনলাইন প্ল্যাটফর্মে প্রচার প্রচারণা চালানোর জন্য আমাদের যে সব কলা কৌশলগুলো ব্যবহার করি, অনলাইনে লক্ষ্যভিত্তিক গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য পরিকল্পনা কার্যক্রমের সমষ্টি, ওই একই কথাই। তারপর কি আছে, আচ্ছা, স্ট্র্যাটেজি কেন ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিং এ? বেশি পরিমাণে হচ্ছে গ্রাহকের কাছে পৌঁছানো বা এরকম। সঠিক কৌশল ছাড়া ডিজিটাল মার্কেটিং কার্যকর হয় না, বা সময় বা খরচ অপচয় হয়। যদি আমার স্ট্র্যাটেজি ঠিক না থাকে তাহলে আমার কি হবে, সময় নষ্ট হবে, খরচও বেশি হবে। তারপর কি আছে, নেম ওয়ান টুলস ইউজিং ডিজিটাল মার্কেটিং অ্যানালাইসিস। অ্যানালাইজ করার জন্য আমাদের কি রকম টুলস ব্যবহার করা লাগতে পারে? একটা টুলসের নাম বলেন। এগুলোতে আমরা অ্যানালাইসিস করি।
হ্যাঁ, হ্যাঁ স্যার গুগল অ্যানালাইসিস। যাই হোক, দিয়েও করা যায়, ডিসিএম হ্যাঁ। সব কিছু করা যায় স্যার। করা যায়। ওটা হচ্ছে ছেড়ে জানি আচ্ছা, হোয়াট ডাজ ইনস মিন ইন ডিজিটাল মার্কেটিং? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ ইনস দ্বারা কি বোঝায় বলেন? আপনার তো কোনো প্রশ্নই ছিল না। ইনস দ্বারা ডিজিটাল মার্কেটিং এর সুবিধা এবং ইতিবাচক দিক বোঝায়। ইনস মানে কি? যখন আপনাকে বলবে ডিজিটাল মার্কেটিং ইনস আর আউটস, আজকের ক্লাস কিন্তু ইনস আর আউটস এর উপর ক্লাস নেওয়া হলো না। এখানে ইনস দ্বারা বোঝাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি সুবিধা আছে বা ইতিবাচক দিক, পজিটিভ সাইড আর সুবিধা। আর আউটসাইড গুলো দিয়ে কি বোঝায়? সীমাবদ্ধতা। এখানে নেতিবাচক বা সীমাবদ্ধতা, অসুবিধা নাই কিন্তু সীমাবদ্ধতা আছে, মানে আমি এর মধ্যে করতে পারবো, এর বেশি করতে পারবো না। তারপর কি আছে? where are the ins of digital marketing apply in real work? মানে বাস্তব লাইফে ইনস এর কিভাবে অ্যাপ্লাই করব বলতে পারেন? স্যার প্রশ্নটা আরেকবার। মানে আমরা কিভাবে বাস্তব জীবনে বা বাস্তবে যে কাজ করি এই সময় ইনস কে ডিজিটাল মার্কেটিং এ অ্যাপ্লাই করব, ব্যবহার করব। কম বাজেটের টার্গেট অডিয়েন্সে পৌঁছানোর জন্য সুবিধা ব্যবহার করা হয়। এখানে কি আমরা যে বাজেটটা আমি কম রেখে সহজে আমরা কাজটা করতে পারবো। তারপরে আউটসের কাজ, এখানে আমরা সঠিক পরিকল্পনা এবং নিয়মিত অ্যানালাইসিসের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এর সীমাবদ্ধতা কমানো যায়। এখানে অনেকে ভাবতে পারেন ইনস মানে সুবিধা আর আউটস মানে অসুবিধা। অসুবিধা বলতে কোনো কিছুই নাই, এখানে দুইটারই দুইটা কাজ আছে। ইনস দিয়ে আপনি কি করতে পারবেন? কম বাজেটের মধ্যে অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, এটা কি আপনার সুযোগ? হ্যাঁ, এটা আপনার কি সুবিধা, ইতিবাচক দিক। আর আউটসের কাজ কি? সঠিক পরিকল্পনা এবং নিয়মিত অ্যানালাইসিস, মানে এখানে কি একটা সীমাবদ্ধ বাইন্ডিং থাকে যে এগুলো কাজ আপনাদের করতে পারবেন বা এসব করা যায়। এটা আপনাকে কি করতে সাহায্য করবে? ওই যে মানে ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ করতে আপনাকে সাহায্য করবে, কারণ কি এর মধ্যে কি সীমাবদ্ধতা আছে, ইচ্ছা মতো জোর করে সবকিছু করা যাবে না। কারণ আপনি ঠিক আছে, আপনি কি করছেন হচ্ছে অ্যাড চালাচ্ছেন, তার মানে এই না যে যারা যারা দেখতেছে তাদের বাধ্যতামূলক কিনতেই হবে। ওটা তো কখনোই না। এখানেও কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু যে যে কিনতেছে বা আমি কেনার জন্য অ্যাড চালাইলাম, ঠিক আছে, সেই অ্যাড যখন আমি রান করতেছি তখন আমাকে এমন ভাবে অ্যাডটাকে রান করতে হবে যাতে কি হয়, মানুষ ওটার প্রতি আকৃষ্ট হয়। এই কিভাবে ওগুলো করা যায়, এগুলো আমাদের সীমাবদ্ধতা থাকে। যাই হোক, আজকে এখানেই ক্লাসটা শেষ। নেক্সট টপিকটা কি? আই যে অকুপেশনাল সেক্টরের এলিমেন্টস 3 নাম্বারটা, লিড জেনারেট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।